আসসালামু আলাইকুম সবাইকে। তো এটা হচ্ছে রসায়ন রসায়ন বিজ্ঞান রসায়ন বিজ্ঞান পঞ্চম অধ্যায়, যেখান থেকে আমি মাত্র 7টা সিকিউ অ্যানালাইসিস করে দেব। সেখান থেকে এই 7টা সিকিউ এর মধ্যে একটা সিকিউ পড়বে ইনশাআল্লাহ পড়বে। সবাই আমার উপর ভরসা রাখো, যা বলবো সেগুলো একটুখানি করো, দেখো একটা ভালো পরীক্ষা দিতে পারবা তোমরা। তো চলো কথা না বলে শুরু করি। দেখো এখানে কি বলে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর একটা প্রশ্ন। এখানে দেওয়া আছে মৌল এ বি সি, আর বলতেছে শেষ স্তরের ইলেকট্রন বিন্যাস NS2 NP5 NS1 NS1, আর যে পর্যায়টা কত 2, দ্বিতীয় পর্যায় চতুর্থ পর্যায়, আর কি চতুর্থ পর্যায়। এখন আমার এখানে প্রশ্নটা ইম্পর্টেন্ট। প্রশ্নটা বলতেছে যে এ ও সি দ্বারা বন্ধন গঠন চিত্র অঙ্কন করো। আচ্ছা, এ ও সি দ্বারা বন্ধন গঠন চিত্র আমার অঙ্কন করতে হবে। আমার এতে মৌলটার নাম কি? দেখো সর্বপ্রথম আমার মৌলটারে ফাইন্ড আউট করতে হবে যে মৌলটার নাম কি। দেখো এখানে দেয়া আছে মৌলের ইলেকট্রন বিন্যাস, মৌলের ইলেকট্রন বিন্যাস। মৌলের ইলেকট্রন বিন্যাস কি দেয়া আছে ভাইয়া? মৌলের ইলেকট্রন বিন্যাস দেয়া আছে তোমার NS2 আর কি দেয়া আছে NP5। এখন তোমার এখানে কি দেয়া আছে? দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ এই n এর মান হবে 2। n এর মান হবে কত? 2। তাহলে আমরা এখানে 2 দিতে পারি। তাহলে দেখো তো 2p5 2s2, তার আগে কি আছে? 1s থেকে শুরু করবে না তুমি? তাহলে 1s2 2s2 2p5। অতএব এ মৌলটি হলো কি ভাইয়া? দেখো তো 3 আর 2 5, 2 আর 2 4, 5 আর 4 9। এ মৌলটি হলো ফ্লোরিন। বলতে পারি আমরা এ মৌলটি হলো কত? ফ্লোরিন। আবার দেখো তো সি মৌলটা, তাহলে সি এর ইলেকট্রন বিন্যাস, তোমরা কিন্তু এখানে ইলেকট্রন কথাটা লিখবা, ঠিক আছে? এখানে কি দেয়া আছে? ইলেকট্রন বিন্যাসটা কি দেয়া আছে? NS2। এখানে পর্যায় দেয়া আছে কত? 2। তাহলে আমরা এখানে কি লিখবো? 2s2 লিখতে পারি। তাহলে এই 2s এর আগে কি আছে ভাইয়া? 2s এর আগে আছে হলো 1s2। দেখো এখানে 1 দেয়া ভাইয়া, তাহলে এখানে কত হবে? এটা সি ছিল, এটা 1 ছিল, তাই না? এটা 1, এটা কত আছে? NS1 আছে। তাহলে আমার এখানে পর্যায় দেওয়া আছে কত? চতুর্থ পর্যায়। কত পর্যায়? চতুর্থ। তাহলে আমি কিভাবে লিখবো? আমরা এখানে দেব 4s1। তাহলে 4s এর আগে কি আছে? প্রথম থেকে 4s1 পর্যন্ত চলে যাই। 1s2 2s2 2p কত? 6 3s2 3p কত? 6 3d। ভাইয়া 3d দেখলে কি করবে? আগে 4s পূর্ণ করে আসবো। তাহলে দেখো তো এখন তো 4s এ একটা ইলেকট্রন ঢুকবে, তারপর 3d তে আসবে। তাহলে এখানে 3d কত হয়ে যাবে? 0। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা কার এখানে? অতএব সি মৌলটি দেখো তো সি মৌলটার নাম কি? এখানে সি মৌলটার নাম কি? 2 আর 2 আর 2 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 1 13। তাহলে সি মৌলটি হচ্ছে অ্যালুমিনিয়াম। সি মৌলটার নাম কি? অ্যালুমিনিয়াম। তাহলে এইটা হচ্ছে কি? ফ্লোরিন আর কি? অ্যালুমিনিয়াম। এবার বলতেছে এ ও সি দ্বারা বন্ধন গঠন চিত্র অঙ্কন করো। তাহলে তুমি এখানে কি বলবা? এখানে অ্যালুমিনিয়াম ধাতু আমার আগে লিখতে হয় সবসময়। ধাতু কোথায় লিখতে হয়? আগে লিখতে হয়। এখানে অ্যালুমিনিয়াম ধাতু এবং ফ্লোরিন অধাতু। আমি একটা জিনিস খুব সুন্দর মতো লিখে দেব, তারপরটা তোমরা নিজে নিজে করবে। আমরা জানি ধাতু এবং অধাতু, ইলেকট্রন। আর তোমরা কিন্তু এখানে ইলেকট্রন কথাটা লিখবা, আমি এখানে মাইনাস দিচ্ছি। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে, ঠিক আছে? অতএব
এল এল ও এফ দ্বারা গঠিত যৌগ, গঠিত যৌগ, এল ও এফ দ্বারা গঠিত যৌগ হবে এল আর এফ আমরা লিখবো। তাহলে এখানে কি আছে, এল আছে আর এফ মানে অ্যালুমিনিয়াম আর ফ্লোরিন। যেহেতু পেছনে আম আছে এটা হলো ধাতু আর ফ্লোরিন হচ্ছে অধাতু। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত ভাইয়া, অ্যালুমিনিয়ামের যোজনী 3, ফ্লোরিনের যোজনী কত 1। তাহলে যোজনী আদান প্রদান করবো, তাহলে এখানে কত হবে 3, এখানে হবে 1। আমি তোমাদের ওই যে পর্যায় সারণী যেটা দেবো ছোট্ট, ওর সাথে আমি যোজনীগুলাও লিখে দেবো যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এখানে কত এল এফ 3, তাহলে কি এই যে অ্যালুমিনিয়াম AlF3 এই যৌগটা কি হবে, দ্বারা গঠিত যৌগ একটি আয়নিক যৌগ, এই আমরা লিখলাম আয়নিক যৌগ। এখন এইটা কি বন্ধন গঠন চিত্র, তুমি এখানে বলবা যে AlF3 যৌগের বন্ধন গঠন চিত্র, বন্ধন গঠন চিত্র নিচে উল্লেখ করা হলো, নিচে উল্লেখ করা হলো। আমি কিন্তু একটা সম্পূর্ণটা লিখে দিচ্ছি, পরবর্তী শুধুমাত্র চিত্র আঁকাই দেবো। চিত্র নিচে উল্লেখ করা হলো, তাহলে কিভাবে নিচে উল্লেখ করবা, এখানে আমার অ্যালুমিনিয়ামটা কি ধাতু, তাহলে ধাতুর কাজ কি ইলেকট্রনটা কি করা, ত্যাগ করা। আর ফ্লোরিনটা কি অধাতু, অধাতুর কাজ কি ইলেকট্রনটা গ্রহণ করা। আর প্রত্যেকটা মৌল চাই নিষ্ক্রিয় গ্যাস হইতে, নিষ্ক্রিয় গ্যাসগুলো কি হিলিয়াম, নিয়ন, আর্গন। এই মনে রাখবা, এই তিনটা দিয়ে তোমার এসএসসি লেভেলের প্রশ্ন পড়ে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, নিয়নের হচ্ছে কত 10, আর্গনের হচ্ছে কত ভাইয়া 18, ঠিক আছে। এখন প্রত্যেকটা মৌল চাবে তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস হইতে, কারণ অ্যালুমিনিয়ামের হচ্ছে 13, ও কি হইতে চাবে 3টা ইলেকট্রন ত্যাগ করে নিয়ন হইতে চাবে। তাহলে আমি এখানে কি করব, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব। যেহেতু এখানে ইলেকট্রন বিন্যাস দেয়া আছে, একবার করা হয়ে গেছে, তাহলে কি আর ইলেকট্রন বিন্যাস করব না, যদি না দেয়া থাকতো আমরা ইলেকট্রন বিন্যাস এখানে করতাম। তাহলে অ্যালুমিনিয়ামের গাঠনিক চিত্র কেমন হবে, মাঝখানে আমরা অ্যালুমিনিয়াম দেব, দিয়ে তোমাদের স্যার এখানে প্লাস দিতে বলছে, তোমরা বলবা স্যার এখানে গাইডে এমন ভাবে দেয়া আছে তাই দিছি। অ্যালুমিনিয়ামের এখানে কি আমি গাঠনিক চিত্র অঙ্কন করব। প্রথম শক্তি স্তরে কয়টা দেয়া আছে দেখো, অ্যালুমিনিয়ামের প্রথম শক্তি স্তরে আছে কয়টা, 2টা, তো এখানে আমি এই 2 দিলাম। দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা দেখো তো, দ্বিতীয় শক্তি স্তরে এখান থেকে এই পর্যন্ত, তাহলে 6 আর 2 8টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে আমার 8টা, 2 4 6 8। তৃতীয় শক্তি স্তরে আছে কয়টা দেখো তো, তৃতীয় শক্তি স্তরে আছে কয়টা, এটা তো অ্যালুমিনিয়াম হওয়ার কথা না, এটা তো অ্যালুমিনিয়াম না, এটা পটাশিয়াম হবে দে ভাইয়া। 2 আর 2 4, 6 আর 10, 10 আর 2 12, 12 আর 18 আর 19, তাহলে এটা কি হবে পটাশিয়াম কে, মনে হয় পটাশিয়াম। পটাশিয়ামের যোজনী কত হবে না, এই ভুল করছি প্রথমে উঠে, পটাশিয়ামের যোজনী কত 1, তাহলে এখানে যৌগটা কি হবে KF পটাশিয়াম। যেহেতু এর যোজনী 1, এর যোজনী 1, এখানে 1 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে পটাশিয়াম, এটা কি হয়ে যাবে পটাশিয়াম, আর কোনো সমস্যা নেই, আর যা আছে একই, এখানেও পটাশিয়াম, ঠিক আছে। তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, এখানে গেল, তাহলে 8টা গেল। পরবর্তী শক্তি স্তরে কয়টা আছে, পরবর্তী শক্তি স্তরে 8টা আছে, দেখো তো পরবর্তী শক্তি স্তরে কয়টা, এখানেও 8টা, 2 4 6 8। তারপরে শক্তি স্তরে কয়টা, তারপরে শক্তি স্তরে আছে একটা, আমি এখানে দিলাম। তো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, ও কি হইতে হবে ভাইয়া আর্গন। তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, একটা। মাথায় রাখবা ধাতু সবসময় ত্যাগ করে, কারে ত্যাগ করবে, ওর পার্শ্ববর্তী মৌলের ত্যাগ করবে, আর এই পার্শ্ববর্তী মৌল ফ্লোরিনটা আছে না, এটাও গ্রহণ করবে। তাহলে এখানে আমরা একটা ফ্লোরিন আঁকাবো, ফ্লোরিনের গাঠনিক চিত্র অঙ্কন করো। প্রথম শক্তি স্তরে কয়টা আছে, প্রথম শক্তি স্তরে কয়টা আছে, প্রথম শক্তি স্তরে আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 7টা, মানে প্রথম শক্তি স্তরে আমি 2টা দিলাম, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা 7টা, 2 4 6 আর 1 7টা। দেখো তো ত্যাগ করবে কে, পটাশিয়াম, তাহলে এই ত্যাগ করলো, কে গ্রহণ করলো, ফ্লোরিনটা কি করলো, গ্রহণ করলো। এরপরে তুমি এখান থেকে এই চিত্রটা এরকম ভাই দিবা, পরের মানে এর নিচে তুমি আরেকটা চিত্র আঁকাবা। দেখো তো যেহেতু পটাশিয়ামের বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রন চলে গেছে, তাহলে পটাশিয়ামটা কি হয়ে যাবে, একটা ইলেকট্রন চলে গেলে একটা প্লাসে পরিণত হয়, তাহলে পটাশিয়াম কি হয়ে যাবে, প্লাসে পরিণত হয়ে যাবে। তাহলে পটাশিয়ামের চিত্রটা কেমন হবে, বাইরের শক্তি স্তর একটা শেষ হয়ে যাবে, তাহলে পটাশিয়ামের চিত্রটা কেমন হয়ে যাবে, কিন্তু এখানে করতেছি, হ্যাঁ এখানে করতেছি। তাহলে পটাশিয়ামের বাইরের শক্তি স্তরটা কেমন হবে, প্রথম শক্তি স্তরে 2টা দিলাম, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা দেবো, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা দেবো, 8টা, তৃতীয় শক্তি স্তরে কয়টা দেবো, 8টা, 2 4 6 8। এই চতুর্থ শক্তি স্তরটা কি,
এখানে তো একটা ইলেকট্রন ছিল, সেটা ত্যাগ করে দিয়েছে, তাহলে চতুর্থ শক্তি স্তরটা গায়েব হয়ে গেছে। তাহলে পটাশিয়াম কিসে পরিণত হয়ে গেছে? পটাশিয়াম প্লাসে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, এখানে তুমি আবার কি দিবা? এখানে একটা দিবা প্লাস। এবার দেখো ফ্লোরিন, ফ্লোরিনটা কি হয়ে গেছে দেখো তো, এই ফ্লোরিন ওই একটা গ্রহণ করে কি হয়ে গেছে, বাইরের শক্তি স্তরের 8টা হয়ে গেছে। তাহলে ও কিসের আকার ধারণ করতেছে? নিয়নের আকার ধারণ করতেছে। তাহলে এখানে কত? 2টা। দেখো এখানে কয়টা ছিল? 2 4 6টা আর একটা 7টা, এই 7টা ছিল। এখন কি আমি আর একটা এক্সট্রা দেবো, কারণ কি ও একটা ইলেকট্রন গ্রহণ করছে, আর গ্রহণ করলে আমরা কি জানি? মাইনাসে পরিণত হয়। এই মাইনাস আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই দিয়ে দিলাম। তাহলে আমার গাঠনিক চিত্র কিন্তু অঙ্কন করা শেষ। এবার গাঠনিক চিত্র অঙ্কন করার পরে আমার কি লিখতে হবে? এখানে 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 পটাশিয়াম কি ছিল? পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে না? আর তুমি মাথায় রাখবা, ত্যাগ বললে মাইনাস, নিজের থেকে মাইনাস। তাহলে এখানে ত্যাগ, যে পারবা সে পারবা, না হলে এরকম ভাই দিবা। পটাশিয়ামের ইলেকট্রন ত্যাগ করছে, এই ইলেকট্রন ত্যাগ দিলাম, ত্যাগ করলে মাইনাস, তাহলে কিসে পরিণত হবে? পটাশিয়াম প্লাসে পরিণত হবে। আর এখানে ফ্লোরিন, ফ্লোরিন কি গ্রহণ করেছে, তাই গ্রহণ করলে প্লাস, ইলেকট্রন মাইনাস, তাহলে এখানে কিসে পরিণত হয়েছে? ফ্লোরিন মাইনাস পরিণত হয়েছে। এখন এই যে কে প্লাস প্লাস ফ্লোরিন, এই যে মাইনাস, বিক্রিয়া করে কিসে পরিণত হয়েছে? পটাশিয়াম ফ্লোরাইড। এখানে যেটা লিখছো তুমি সেটা এখানে লিখে দিবা। স্যার বলছে যে এই মাইনাসটা না দিয়ে এই সাইডে দিয়ে দিতে, যার মনে থাকবে সে দিবা, যার মনে না থাকবে এই সহজ পদ্ধতি অবলম্বন করবা। ঠিক আছে, এবার তুমি এখানে বলবা, এখানে বলবা যে হচ্ছে পটাশিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হয়, ফ্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। অতএব পটাশিয়াম প্লাস এবং ফ্লোরিন মাইনাস একসাথে বিক্রিয়া করে পটাশিয়াম ফ্লোরাইড যৌগ উৎপন্ন করে। এই তোমার 3 মার্কের লেখা শেষ। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। এবার আসো ঘ দাগে যাই। চলো এটার ঘ দাগে করি। এটা একটা করতে 12 মিনিট সময় লাগিয়েছি, তাড়াতাড়ি করবো, এবার অনেক স্লো হয়ে গেছে। বি ও সি একই গ্রুপের মৌল, যথাযথ কারণ সহ ব্যাখ্যা করো। এখানে দেখো বি, বি বি মৌলের যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে এখানে কি আছে? বি এর জন্য কি আছে? NS1। এখানে কোন শক্তি স্তর? দ্বিতীয় শক্তি স্তর। তাহলে এখানে আমরা এখানে কি লিখতে পারি? 2s1। 2s1 এর আগে আমরা কি দিতে পারি? 1s2। তাহলে এই মৌলটার নাম কি? অতএব বি মৌলটি, বি মৌলটি কি? বি মৌলটি কি? লিথিয়াম। বি মৌলটি কি? লিথিয়াম। তারপরে এবার দেখো তো সি, সি মৌল, সি মৌলের ইলেকট্রন বিন্যাসটা একটুখানি দেখি আমরা। এখানে আছে হলো NS কি? 1, NS1। তাহলে এখানে NS1 দেওয়া থাকলে এখানে কি 4s1 আমরা লিখতে পারি। এটা একটুখানি এইরকম ভাবে দিবা যে এখানে NS কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। যেহেতু দ্বিতীয় শক্তি স্তর, তাহলে 2s1 দিবা। যেহেতু এখানে দ্বিতীয় শক্তি স্তর ছিল, 2s1 দিবা। তাহলে এর আগে কি ছিল? এর আগে ছিল হলো 1s1, 1s কত? 2। তাহলে এটা হলো লিথিয়াম, এরকম ভাবে লিখতে হয়। যেহেতু এখানে 4s কত দেওয়া আছে? 1, তাহলে আমরা এই 4 মানে NS1 দেওয়া ছিল, পর্যায় ছিল চতুর্থ, তাহলে 4s1 দিলাম। তার আগেরটা কি? 1s2, 2s2, 2p কত? 2p হলো 6, 3s1, 3p6। তারপরে কত? 3d 0, 4s1। তাহলে অতএব সি মৌলটি কি হবে? সি মৌলটি হবে হচ্ছে পটাশিয়াম। আমরা জানি লিথিয়াম ও পটাশিয়াম গ্রুপ একে অবস্থিত, তার যথাযথ কারণ নিচে উল্লেখ করা হলো। তুমি বলবা একই গ্রুপে অবস্থিত। এবার তুমি বলবা যে এখানে লিথিয়াম ও পটাশিয়াম একই গ্রুপে অবস্থিত, একই পটাশিয়াম গ্রুপ 1 এ অবস্থিত, কারণ এরা ক্ষার ধাতু, ক্ষার ধাতু। এবার বলবা লিথিয়াম ও পটাশিয়াম উভয় মৌল পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে। এই যে দুইটা দিচ্ছি এটা কিন্তু পড়বে, এটা কিন্তু পঞ্চম অধ্যায়ের প্রশ্ন না, এটা হলো চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। ঠিক আছে, এখানে মিক্স প্রশ্ন, সেজন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। লিথিয়াম ও পটাশিয়াম উভয় মৌল পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্ষার ও হাইড্রোজেন গ্যাস, ক্ষার ও হাইড্রোজেন
গ্যাস উৎপন্ন করে, ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এখন তুমি বিক্রিয়াটা দিবা কিভাবে? লিথিয়াম প্লাস পানির সাথে বিক্রিয়া করবো, তাই না? তাহলে এখান থেকে কি উৎপন্ন করবে? ক্ষার আর কি গ্যাস? ক্ষার আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে দেখো তো এখান থেকে যদি আমি ভাঙাই, এই লিথিয়াম হলো প্লাস, পানির দুইটা অংশ থাকে, একটা হলো H প্লাস আর কি প্লাস OH মাইনাস। তাহলে এখানে প্লাস কার সাথে বিক্রিয়া করবে? H এর সাথে OH এর সাথে বিক্রিয়া করবে। তাহলে এখানে লিথিয়াম আর হলো OH বিক্রিয়া করে কি হয়? লিথিয়াম আর OH দেবো, যোজনী আদান প্রদান করো। লিথিয়ামের যোজনী এক, OH এর যোজনী এক। তাহলে কি হয়েছে? লিথিয়াম হাইড্রোক্সাইড। আর কোনো কিছু দেওয়া লাগবে না, এখানে 1 এখানে 1 দেওয়া লাগে না। এবার কি এর সাথে কি হাইড্রোজেন গ্যাস কিভাবে হবে? দেখো তো হাইড্রোজেন একা একা এখানে বসে যাবে হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেন একা একা থাকতে পারে না, সেজন্য আমরা এখানে একটা 2 দেব। আমার কোনো ধরনের সমতাকরণ করা লাগবে না। এবার দেখো তো পটাশিয়ামের ক্ষেত্রেও সেম, আমি বুঝাবো না বেশি। পটাশিয়াম হাইড্রোক্সাইড একদম মুখস্থ চালাই দিবা, আর এই হাইড্রোজেন গ্যাস। তাহলে আমি 1 নম্বর বিক্রিয়া আমার শেষ। এবার আসি, এবার আমরা কি বলবো? এবার বলবা, ঠিক আছে? এবার বলবা এরা বা উভয় মৌল, লিথিয়াম ও পটাশিয়াম উভয় মৌল হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে। হ্যালোজেন এর সাথে বিক্রিয়া করে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। ঠিক আছে? তাহলে এই যে আমি বিক্রিয়া করলাম, লিথিয়াম প্লাস হ্যালোজেন বলতে কি? ক্লোরিন একটা হ্যালোজেন। তাহলে এখানে লিথিয়াম ক্লোরাইড, যোজনী আদান প্রদান করে লিথিয়ামের যোজনী এক এখানে এর কাছে গেল, ক্লোরিনের যোজনী এক এখানে আসলো। তাহলে কি যোজনী আর দেয়া লাগবে না, এক মিলে গেল, কেটে গেল। তাহলে লিথিয়াম গেল আর পটাশিয়াম প্লাস ক্লোরিন, এখানে কি হইলো? পটাশিয়াম ক্লোরাইড। তাহলে কি লবণ উৎপন্ন করছে এরা, আর এরা ক্ষার উৎপন্ন করছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। অতএব বলা যায় লিথিয়াম ও পটাশিয়াম একই গ্রুপের মৌল। আশা করি তোমাদের বোঝাইতে সক্ষম হয়েছে। তাহলে তুমি এখানে কি বলবা? একই গ্রুপের হইতে গেলে কি করা লাগবে? আমার একই গ্রুপের হইতে গেলে আমার ধর্ম সেম থাকা লাগবে। এখানে তুমি 2টা ধর্ম দিবা। এরকম যদি গ্রুপ 1 এর সাথে, গ্রুপ 1 সবসময় কি করে? পানির সাথে বিক্রিয়া করে ক্ষার আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, আর হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। এই 2টা দিলেই ইনাফ। এখানে ঘদাক শেষ। তো চলো আমাদের পরের প্রশ্নে যাই আমরা। তো চলো দেখো এখানে কি বলে, মৌল ভর সংখ্যা নিউটন সংখ্যা। এখানে একটা এক্স মৌল, ওয়াই মৌল আর জেড মৌল, যার ভর সংখ্যা 12, 6, নিউটন সংখ্যা 6, ভর সংখ্যা 35, নিউটন সংখ্যা হলো 18, ভর সংখ্যা 23, নিউটন সংখ্যা হচ্ছে 12। তো দেখো আমরা ভর সংখ্যা দিয়ে আর নিউটন সংখ্যা দিয়ে মৌলটা শনাক্ত করতে পারবো না। আমার আগে প্রশ্ন সলভ করতে লাগে মৌল শনাক্ত করতে হবে। তো মৌলগুলো শনাক্ত করবো কিভাবে? এখানে তুমি লিখবা যে এক্স মৌলটি হবে, এক্স মৌলটি হলো। এক্স মৌলটি কি? এটা আগে বুঝতে হবে। এক্স মৌলটি কি? এক্স মৌলটি হচ্ছে, দেখো আমি যদি ভর সংখ্যা থেকে যদি আমি নিউটন সংখ্যা বাদ দিয়ে দেই, তাহলে থাকবে আমার কি? প্রোটন সংখ্যা। এটা তোমার শিখাইছি, তাহলে আর তো বলা লাগতেছে না। তাহলে এখানে 12 মাইনাস এখানে কত? 6 ইকুয়াল টু কত? 6। অতএব এক্স মৌলটি কি হবে? এক্স মৌলটি হবে হচ্ছে কার্বন। এটা সুন্দর মতো লিখে দিই। আবার হলো ওয়াই মৌলটি হবে, ওই মৌলটি হলো, ওয়াই মৌলটি কি? দেখো তো বলতেছে যে এখানে 35 মাইনাস কত? 35 মাইনাস হচ্ছে 18। তাহলে 35 মাইনাস 18 করলে আসে হলো 17। তাহলে ওয়াই মৌলটির নাম কি? ওয়াই মৌলটির নাম হচ্ছে ক্লোরিন। আবার জেড মৌলটি হলো, তাহলে জেড মৌলটি কত? 23 মাইনাস 12 ইকুয়াল টু, দেখো তো এটা কত আসে? এটা আসে 23 মাইনাস 12। এখানে থেকে থাকে হচ্ছে 1, আর এখান থেকে আসে 1, তাহলে এটা আসে হলো 11। অতএব জেড মৌলটির নাম কি? জেড মৌলটির নাম হচ্ছে সোডিয়াম। এখন আমার এটা বের করা শেষ। এখন এখানে বলতেছে উদ্দীপকে জেড হতে ওয়াই এর আয়নীকরণ শক্তি বেশি, এটা আমার প্রমাণ করতে হবে। জেড হতে ওয়াই এর আয়নীকরণ শক্তি বেশি। তো এটা 5ম অধ্যায়ের প্রশ্ন না, এটা হলো 4র্থ অধ্যায়ের প্রশ্ন। তো তোমরা সবাই জানো আয়নীকরণ শক্তি ডিপেন্ড করে আকারের উপরে। আয়নীকরণ শক্তি ডিপেন্ড করে কিসের উপরে? আকার। তো আকার কি হয়? আকারটার ক্ষেত্রে কি হয়? আকারটার ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে আকারটা কি পায়? বাম থেকে ডানে গেলে আকারটা হলো হ্রাস পায়। এই চিহ্নটা কি? বাম থেকে ডানে যাচ্ছে না। আর যদি উপর থেকে নিচে আসে তখন আকারটা কি পায়? উপর থেকে নিচে গেলে আকারটা কি পায়? বৃদ্ধি পায়। ঠিক আছে? এখন আমরা জানি আকারের সাথে সমানুপাতিক, মানে সমান সম্পর্ক কার? ধাতব ধর্ম।
ধাতব ধর্ম। আর বাকিগুলো সব কি? বাকিগুলা বিপরীত। তাহলে আকার বাম থেকে ডানে গেলে যদি হ্রাস পায়, তাহলে আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে কি পাবে? বৃদ্ধি পাবে। আবার আকার যদি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, সরি উপর থেকে নিচে গেলে যদি বৃদ্ধি পায়, তাহলে আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে কি পাবে? হ্রাস পাবে। উপর থেকে নিচে গেলে কি পাবে? হ্রাস পাবে। অর্থাৎ এটা যদি হ্রাস পায় ওইটা বৃদ্ধি পাবে, এটা যদি বৃদ্ধি পায় ওইটা হ্রাস পাবে। যেরকম আকারের সাথে ধাতব ধর্মটা কি সমানুপাতিক সম্পর্ক, আর বাকিগুলা সব বিপরীত। এখন বাকিগুলা বিপরীত কেমন? ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তারপরে হচ্ছে তোমার অধাতব ধর্ম, তাই না? এগুলো সব কি? এগুলো সব হচ্ছে বিপরীত হবে। অর্থাৎ বাম থেকে ডানে গেলে যদি আকার হ্রাস পায়, তাহলে ধাতব ধর্ম বলতেছি, অধাতব ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, এগুলো সব কি পাবে? বৃদ্ধি পাবে। আর উপর থেকে নিচে গেলে যদি আকার বৃদ্ধি পায়, তাহলে অধাতব ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, এগুলো সব কিভাবে? হ্রাস পাবে। ঠিক আছে? তো চলো আমরা আগে আকারটা বের করে ফেলি। তো আকারটা বের করার আগে আমার কি করতে হবে? কোন কোন মৌল বলছে? জেড আর ওয়াই। তাহলে জেড মৌলটা তুমি তো এখান থেকে পেয়ে গেছো। জেড মৌলটার নাম কি? জেড মৌলটার নাম হচ্ছে তোমার সোডিয়াম। তাহলে এখানে সোডিয়াম লিখি। সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p কত? 6 3s1, যার পর্যায় 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 কত ভাইয়া? পর্যায় হচ্ছে দেখো তো 3 নাম্বার পর্যায়। আর গ্রুপ কত? বাইরের শক্তি স্তরে শুধুমাত্র এস। তাহলে গ্রুপ কত হবে? গ্রুপ হবে 1। তাহলে সোডিয়ামের পরে আর কি আছে? ওয়াই, জেড আর হচ্ছে ওয়াই। ওয়াই মৌলটার নাম হচ্ছে ক্লোরিন। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা করি। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p কত? 5। তাহলে এখানে পর্যায় কত? পর্যায় কত ভাইয়া? পর্যায় হচ্ছে দেখো 3, বাইরের শক্তি স্তর 3। আর গ্রুপ কত? বাইরের শক্তি স্তরে কি আছে? এস আর পি আছে। এস আর পি থাকলে তার সাথে কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। তাহলে 5 আর 2 কত? 7, 7 আর 10 কত? তাহলে গ্রুপ কত হবে? 17। গ্রুপ হবে হচ্ছে 17। আশা করি এটুকু বোঝাইতে পারছি। তাহলে দেখো তো এরা একই পর্যায়। তাহলে আমরা দেখো যেহেতু একই পর্যায়ে আসছে, তাহলে উপর থেকে নিচে আমার যাওয়া লাগতেছে। তাহলে তুমি আমার বলবা, আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে মৌলসমূহের পারমাণবিক আকার হ্রাস পায়। অতএব কি? সোডিয়াম ও ক্লোরিন এর আকারের ক্রম হবে। সোডিয়াম আর ক্লোরিনের আকারের ক্রম কি হবে? সোডিয়াম আর ক্লোরিন, দেখো ক্লোরিন গ্রুপ নাম্বার 17, পর্যায় তো একই, মানে একই পর্যায়, বাম থেকে ডানে যাইতেছি আমি। পর্যায় হচ্ছে কি? গ্রুপ হচ্ছে কি 17, এটার গ্রুপ হচ্ছে 1। তাহলে একদম ডানে কে? ডানে হচ্ছে ক্লোরিন। তাহলে কি বাম থেকে ডানে গেলে আকারটা কি পাবে? হ্রাস পাবে। তাহলে আকার বৃদ্ধি হচ্ছে কার? সোডিয়ামের। তাহলে আকারের ক্রম পেয়ে গেছি। আবার কি জানি আমি? আবার আমরা জানি কি? যেহেতু আকারটা যদি বৃদ্ধি পায়, আকার যার বড় হবে তার আয়নীকরণ শক্তি কি হবে? ছোট হবে। তাহলে আমরা জানি যে মৌলের আকার বড় তার আয়নীকরণ শক্তি কম। অতএব সোডিয়াম ও ক্লোরিন এর আয়নীকরণ শক্তি হবে। আয়নীকরণ শক্তি হবে কার? আয়নীকরণ শক্তি বড় হবে, ক্লোরিনের আয়নীকরণ শক্তি বড় হবে। এটাই অ্যান্সার। গদাক ছিল হলো এতটুকু। কতটুকু? এতটুকু। আশা করি তোমাদের আমি বোঝাইতে পারছি। তাহলে আমরা একটুখানি পরের প্রশ্নে যাই। সেটা হচ্ছে দেখো XY4 এবং ZY এর এটি পানিতে দ্রবীভূত একটি পানিতে দ্রবীভূত হলে অন্যটি অদ্রবণীয়। এখানে কি বলছে? XY4 এবং ZY এর একটি পানিতে দ্রবীভূত হলেও অন্যটি অদ্রবণীয়, মানে একটি পানিতে দ্রবীভূত হবে, অন্যটি কি? অদ্রবণীয়। এখন দেখি কোনটি পানিতে দ্রবীভূত হবে। আগে বলে দেই ভাইয়া, যেটা হলো আয়নিক হবে, আয়নিক যৌগ হবে যেটা, সেটা পানিতে দ্রবীভূত হবে। আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। তাহলে কি বললাম? আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। সমযোজী
সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, তাহলে এখানে কি বললাম ভাইয়া, আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, তাহলে পানিতে দ্রবীভূত হয় কোনটা, আয়নিক, যেখানে ধাতু থাকবে প্লাস অধাতু থাকবে। আর পানিতে দ্রবীভূত হয় না কোনটা, সমযোজী, যেখানে শুধুমাত্র অধাতু থাকবে আর অধাতু থাকবে। ঠিক আছে, তাহলে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় আর সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। এখন দেখবো যেটা আয়নিক সেটা পানিতে দ্রবীভূত হবে, অন্যটা হবে না। কাহিনী শেষ। তো চলো আমরা একটুখানি দেখি এখানে XY4, তাহলে এখানে XY4 বলতে কত, XY4 মৌলটার নাম কি হবে, X মানে কি ভাইয়া, X মানে হচ্ছে তোমার কার্বন, আর Y বলতে তোমার কি, Y বলতে তোমার হলো ক্লোরিন। তাহলে কি Y4 বলছো, তাহলে এখানে কি হবে 4, তাহলে CCl4। আবার আরেকটা মৌল তোমার আছে হলো Z আর হচ্ছে Y, Z আর Y, এখানে কত, Z আর Y, Z বলতে কত, Z হচ্ছে সোডিয়াম আর এখানে কি ক্লোরিন, সোডিয়াম আর ক্লোরিন। এখন তুমি এখানে বলবা কি, এখানে সোডিয়াম ক্লোরাইড, তুমি এখানে বুঝতে পারছো যে সোডিয়াম আর ক্লোরিন এটা হলো একটা আয়নিক যৌগ। কেন, সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। আর তুমি মাথায় রাখতেছো, তাহলে তুমি এইখান থেকে কিন্তু পেয়ে গেছো ধারণা যে এইটা যেহেতু সমযোজী যৌগ, এই কার্বন অধাতু ক্লোরিন অধাতু, যেহেতু এটা সমযোজী যৌগ, এটা পানিতে দ্রবীভূত হবে না, আর যেহেতু এটা আয়নিক যৌগ, এটা পানিতে দ্রবীভূত হবে। ঠিক আছে, হবে। তাহলে তুমি এখানে যেটা পানিতে আগে দ্রবীভূত হবে ওইটার কথা তুমি বলবা, যে এখানে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, যাকে বিশ্লেষণ করলে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন পাওয়া যায়, মাইনাস আয়ন পাওয়া যায়। এবার তুমি কি বলবা, এরা পানির ধনাত্মক প্রান্ত, মাথায় রাখবা, পানিরে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো H2O, এইটারে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো প্লাস হাইড্রোজেন প্লাস হলো OH মাইনাস। তাহলে এখানে ধনাত্মক প্রান্ত কোনটা, হাইড্রোজেন প্লাস। এখানে বলবা এরা পানির ধনাত্মক প্রান্ত হাইড্রোজেন প্লাস ও ঋণাত্মক প্রান্ত OH মাইনাস এর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে এর সাথে যুক্ত হয়ে পানিতে, আচ্ছা যুক্ত হয়ে দিবা, এর সাথে বন্ধন গঠন করে পানিতে দ্রবীভূত হয়, বুঝতে পারছো? তাহলে কি বলবো, এখানে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, যাকে বিশ্লেষণ করলে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন পাওয়া যায়। এরা পানির ধনাত্মক প্রান্ত হাইড্রোজেন প্লাস এবং ঋণাত্মক প্রান্ত OH মাইনাস এর সাথে যুক্ত হয়ে পানিতে দ্রবীভূত হয়। এখন জাস্ট তুমি চিত্রটা আঁকাই দিবে কিভাবে পানিতে দ্রবীভূত হবে। এখন পানিতে দ্রবীভূত হওয়ার চিত্রটা তুমি আঁকাই দিবে কিভাবে, দেখো প্রথমে এখানে কি আছে, সোডিয়াম, তাহলে সোডিয়াম তুমি লিখলা, সোডিয়াম লিখে কি করবা, সুন্দর মতো একটা করবা, সোডিয়াম এখানে কি আছে, প্লাস, তুমি এখানে সোডিয়াম প্লাস দিবা, ঠিক আছে, সোডিয়াম প্লাস দিবা। দেখো প্লাস সবসময় মাইনাস আয়নকে আকর্ষণ করবে, আর পানিতে দুইটা বন্ধন থাকে, একটা হলো পানিতে দুইটা বন্ধন থাকে, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে এখানে এই পানির বন্ধনটা হচ্ছে এখানে হলো 2 ডেল মাইনাস, এখানে ডেল প্লাস, এখানে কি ডেল প্লাস। তো দেখো এখানে সোডিয়াম যেহেতু প্লাস, ও সবসময় মাইনাসকে আকর্ষণ করবে, অর্থাৎ অক্সিজেনের পাশাপাশি থাকবে। তাহলে এই অক্সিজেন দিলাম, 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 ঠিক আছে। আচ্ছা, এবার এইখানে কি করব, এই একটা হাইড্রোজেন দিলাম, এই একটা হাইড্রোজেন দিলাম,
এখানে এই একটা হাইড্রোজেন দিলাম, এই একটা হাইড্রোজেন দিলাম, এখানে কি এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। এবার এটা নিচে দেখা যাচ্ছে না, তোমরা মাথায় রাখবা এখানে একটা হাইড্রোজেন, এখানে আরো একটা হাইড্রোজেন, যেটা দেখা যাচ্ছে না সেটা দেখা যাচ্ছে না, কোনো কিছু করার নেই। এখানে 2 ডেল মাইনাস, এখানে 2 ডেল মাইনাস, এখানেও 2 ডেল মাইনাস, এখানেও 2 ডেল মাইনাস, এখানেও কি 2 ডেল মাইনাস। আবার এই হাইড্রোজেন গুলো সব কি ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস, ঠিক আছে। এই আমি কি তুই মাথায় রাখবো, ভেতরে যদি মাইনাস থাকে তাহলে অক্সিজেন পাশাপাশি থাকবে, অর্থাৎ অক্সিজেন যেহেতু মাইনাস, তাহলে অক্সিজেন পাশাপাশি থাকবে। আর ভেতরে যদি মাইনাস থাকে, যেরকম ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিন কি একটা বলো তো, এখানে একটা, ক্লোরিনটা আমি এখানে একটা, এই যে ক্লোরিনটা আমি যদি এখানে একটা, দেখো এই দুইটা কিন্তু চিত্র পাশাপাশি দিবা, যেহেতু জায়গা নেই বলে আমি এখানে দেখাচ্ছি। তাহলে ক্লোরিন যেহেতু মাইনাস, আমি এই কোণটা একটুখানি বড় দিই, আমি ক্লোরিন মাইনাস দিলাম। এখানে হাইড্রোজেন, কেন ক্লোরিন যেহেতু মাইনাস, ও কি করবে, হাইড্রোজেন পাশাপাশি থাকবে প্লাস আয়ন, তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন, 2 ডেল মাইনাস ডেল প্লাস ডেল প্লাস। এখানে দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেনে আর একটা অক্সিজেন, 2 ডেল মাইনাস ডেল প্লাস ডেল প্লাস। এবার দেখো এখানেও কি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে হলো ডেল প্লাস 2 ডেল মাইনাস। এখানেও দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে আরো একটা হাইড্রোজেন, এটা দিলাম আমি এখানে, তাহলে হলো 2 ডেল মাইনাস ডেল প্লাস ডেল প্লাস। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে তোমার চিত্রটা। এই যে পানিতে কিভাবে হলো দ্রবীভূত হচ্ছে, তাহলে কি বলবা যে অতএব সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ হয়, এরা পানিতে দ্রবীভূত হয়। তারপর বলবা যে কিন্তু ক্লোরিন CCl4 একটি সমযোজী যৌগ, এরা পানির সাথে কোনো প্রকার বন্ধন গঠন করতে পারে না। তারপরে বলবা এখানে নিচে লিখবা, এটা লেখার পরে কিন্তু CCl4 একটি সমযোজী যৌগ, যা পানির সাথে কোনো প্রকার বন্ধন গঠন করতে পারে না, ফলে এরা পানিতে দ্রবীভূত হতে পারে না। তাই বলবা যে XY4 পানিতে দ্রবীভূত হয়, কিন্তু ZY পানিতে দ্রবীভূত হয় না। এখানে আমার প্রশ্নটা শেষ। দেখো পরবর্তী প্রশ্নটা, দেখো এটাও সেম ধরনের একই কোয়ালিটির প্রশ্ন। আচ্ছা আমরা এই প্রশ্নটা আমরা একটু পরে সলভ করি, এই প্রশ্নটা আমরা একটুখানি পরে সলভ করি, এইটা আমরা একটুখানি আগে সলভ করব। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা কি, মৌল মানে এই যে QRS একটা মৌল, বহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, আমরা প্রথম যে ম্যাথটা করেছিলাম ঠিক একই রকম, NS2 দেয়া, এখানে কিন্তু এটা কিছু না, NS1 আর এটা কি NS2 NP5 ফর n, মানে n এর মান, এখানে যে n এর মানটা হবে কি 3, এখানে 1 আর এখানে কি ঠিক, এখানে যেগুলো পর্যায়ে দেওয়া থাকলেও মাথায় রাখবে এটা হলো n এর মান। এখানে কি বলতেছে যে QS2 ও R2 এর মধ্যে কোনটি পানিতে দ্রবণীয় হবে, মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা পানিতে দ্রবণীয় হবে, সেটা তোমার ওটা প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে এখানে আমার মৌলগুলোকে আগে শনাক্ত করতে হবে। এখানে কিউ মৌল, তার ইলেকট্রন বিন্যাস যেহেতু দিয়ে দিছে, তোমরা এগুলো নিশ্চিত পারবা, আমি কারণ তোমাদের শিখাই দিছি। এখানে বলতে দেয়া আছে কত, NS2, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো 3S2, কারণ n এর মান এখানে কত দিছে 3, তার আগে কি আছে 1S2, 2S2, তারপরে কত 2P6, তারপরে 3S2। অতএব এই যে কিউ মৌলটার নাম কি হবে, দেখো 2 আর 2 4, 7 7 10 আর 2 12, অর্থাৎ ম্যাগনেসিয়াম, যা একটা কি ধাতু, ম্যাগনেসিয়াম একটা কি ধাতু। আবার এই যে আর এর ক্ষেত্রে কি হবে দেখো তো, আর এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি NS1, এখানে এটার মান দিছে কত, n এর মান দিছে কত 1, তাহলে এখান থেকে কি লেখা যায়, n এর জায়গায় 1, তাহলে 1S1, তাহলে মৌলটার নাম কি অবশ্যই হাইড্রোজেন। আবার তোমার S যে মৌলটা এখানে দেয়া আছে হচ্ছে, তারপরে দেখো এখানে S যে মৌলটা এখানে S এর জন্য কি আছে, দেখো এটার জন্য আছে হচ্ছে NS2 আর একটা কত আছে NP5, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখানে n এর জন্য দিছে 3, তাহলে আমি এখানে লিখতে পারি 3S2 3P5, তার আগে কি আছে 1S2 2S2, তাই না, 2P কত 6, অর্থাৎ এই মৌলটার নাম কি হবে 2 আর 2 4 6 10 আর 2 12 আর 5 17, তাহলে এই মৌলটার নাম হবে অবশ্যই কি, এই মৌলটার নাম হবে অবশ্যই ক্লোরিন। তাহলে আমরা বলতে পারি, এখন দেখো এখানে কি লেখা আছে যে QS2
তাহলে আমি এখানে কিউ লিখলাম, এখানে S2 লিখলাম। তাহলে QS2 মৌলটার নাম কি হবে? কিউ বলতে হচ্ছে ম্যাগনেসিয়াম, এখানে আমরা দিলাম ম্যাগনেসিয়াম। এখন S2 বলতে কত? S এর নাম কি? S হচ্ছে ম্যাগনেসিয়াম। এখানে যেহেতু 2 দিছে তাহলে এখানে ম্যাগনেসিয়াম 2 দিলাম। যদি কিউ আর এস দ্বারা গঠিত মৌল বলতে এখানে 2 যদি না দিত তাহলে আমার এরকম হইতো, কিন্তু আমার সেই যোজনী আদান প্রদান করতে হতো। এখানে ম্যাগনেসিয়াম যোজনী এখানে গেল, ক্লোরিনের যোজনী এখানে আসলো, সেই QS2 মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সেই একই এখানে 2 আমার দিতেই হতো। যদি ওরা না দিয়ে দিত আমাদের কিন্তু অবশ্যই দিতে হতো। তো এটা মাথায় রাখবা তোমরা। তাহলে MgCl2 একটি কি, এই যে QS2 যৌগের নাম কি হবে? MgCl2। আর এই যে R2 যৌগের নাম কি? আর বলতে কি ভাই? হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে H2। এখানে তুমি বলবা এখানে MgCl2 একটি আয়নিক যৌগ, একটি কি যৌগ? আয়নিক যৌগ, এই একই রকম আয়নিক যৌগ, যেটাকে বিশ্লেষণ করলে পাওয়া যায়, মানে ওই কথাটা জাস্ট এখানে রিপিট করবা, যে যাকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে কি? Mg ম্যাগনেসিয়াম, তার যোজনী কত? 2। তাহলে এখানে ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 2টা ইলেকট্রন। ম্যাগনেসিয়াম 2+ ও ক্লোরিন কি মাইনাস। আগেরটাই কি ছিল? আগেরটা ছিল সোডিয়াম, ও যোজনী 1 ছিল বলে এখানে একটা প্লাস ছিল, আর ক্লোরিনটা কি ছিল? ক্লোরিনটা মাইনাস ছিল। ঠিক একই ভাবে এখানে কি আসতেছে? ম্যাগনেসিয়াম কি 2+, আর যোজনী তুমি চেক করবা কিভাবে? এখানে যেটা থাকবে সেটা হবে যোজনী। ম্যাগনেসিয়াম 2+, ক্লোরিন কি মাইনাস, সবসময় যে হবে এমনটা কিন্তু না, ক্লোরিন মাইনাস। এরা পানির ধনাত্মক আধান হাইড্রোজেন প্লাস এবং ঋণাত্মক আধান OH মাইনাসের সাথে কি হয়? বন্ধন গঠন করে পানিতে দ্রবীভূত হয়। এবার নিচে তুমি কি চিত্রটা তুমি অঙ্কন করবে? কিভাবে চিত্রটা অঙ্কন করবা? দেখো তাহলে ম্যাগনেসিয়াম আমি এখানে লিখলাম, ম্যাগনেসিয়াম কি 2+, এখানে তুমি কি 2+ সুন্দর মতো দিয়ে দাও, এখানে ম্যাগনেসিয়াম 2+। তাহলে এখানে প্রথমে এখানে কি যাবে? যেহেতু আমি শিখাইছি আগের বার, আমি আর বলবো না, যেহেতু ম্যাগনেসিয়াম 2+ যাবে ও মাইনাস আধানকে আকর্ষণ করবে, তাহলে 2del মাইনাস অক্সিজেনকে অবশ্যই আকর্ষণ করবে, আর হাইড্রোজেন সাইডে থাকবে। এটাও সেম, এটাও আশা করি বুঝাইতে পারছি। এখানে 2del মাইনাস, সব জায়গায় 2del মাইনাস, আর হাইড্রোজেনের সব জায়গায় del প্লাস দিয়ে দিবা, হয়ে যাবে। এবার কি করব? এবার ক্লোরিনটার ক্ষেত্রে কি হবে ভাইয়া? ক্লোরিনটার ক্ষেত্রেও সেম ভাবে, ক্লোরিন যেহেতু কি মাইনাস, এখানে আমরা মাইনাস দেব। তাহলে ও কিসে আকর্ষণ করবে? হাইড্রোজেনের কাছে নিয়ে, কারণ বিপরীতধর্মী আধান পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এইটা মাথায় রাখলে ভাইয়া হয়ে যাবে। হাইড্রোজেন যেহেতু প্লাস, ও হাইড্রোজেন কি করবে? কাছে নেবে, তাই না? তাহলে এই 2টা হাইড্রোজেন নিল, এখানে 2টা হাইড্রোজেন নিল, বুঝতে পারছো? তাহলে অক্সিজেন 2del মাইনাস, সব জায়গায় 2del মাইনাস দিয়ে দাও, হাইড্রোজেন হচ্ছে del প্লাস, সব জায়গায় হাইড্রোজেনের del প্লাস দিয়ে দাও। এবার বলবা এইটুকু লেখার পরে বলবা যে এটা তো যেহেতু ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ হয়, এটা পানিতে দ্রবীভূত হবে। তারপরে কি? এবার তোমার হচ্ছে কি বলবা? এই যে হাইড্রোজেন, তুমি বলবা কিন্তু হাইড্রোজেন, অপরদিকে হাইড্রোজেন একটি সমযোজী যৌগ, যা পানির সাথে কোনো প্রকার বন্ধন গঠন করতে পারে না, সেজন্য হাইড্রোজেন পানিতে দ্রবীভূত হইতে পারে না। অতএব বলা যায় QS2 পানিতে দ্রবীভূত হয়, কিন্তু শুধুমাত্র R2 কি পানিতে দ্রবীভূত হয় না। আশা করি তোমাদের ক্লিয়ার। তো পানিতে দ্রবীভূত হওয়া নিয়ে আর কোনো ধরনের সমস্যা নেই। তো দেখো যদি এইরকম হয় যে AlCl3, এটা কি পানিতে দ্রবীভূত হবে কেমনে? কারণ অ্যালুমিনিয়াম ধাতু, ক্লোরিন অধাতু। তাহলে তুমি জাস্ট এইখানে এইটা যা চেঞ্জ করে দিবা, AlCl3 দিয়ে দিবা। তো তোমার এখানে তুমি জানো অ্যালুমিনিয়ামের যোজনী কই দিকে বলবো? এখানে 3 আছে, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3+ হবে, আর ক্লোরিনটা কি হয়ে যাবে? ক্লোরিনটা মাইনাস। তাহলে এখানে জাস্ট কি হয়ে যাবে? এখানে জাস্ট হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ হয়ে যাবে, আর এখানে ক্লোরিন আছে, ক্লোরিন মাইনাস হয়ে যাবে, আর সব লেখা একই। তাহলে কি আমি তোমাদের যে শর্টকাট, এই শর্টকাটটা কি আমি তোমাদের ধরাই দিতে পারছি? আশা করি পারছি। তো চলো আমরা এবার আমাদের এই যে এই ম্যাথটাতে চলে যাই। আমি একটা করাই দেবো, বাকিটা তোমরা নিজেরাই করবা। চলো বোর্ডটা মুছে ফেলি। আমি আশা করি এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন পড়বে। আমি 6 অধ্যায়ের ভিডিও বানাইছিলাম, বুঝছো, কিন্তু 6 অধ্যায়ের ভিডিও বানাই আমি সেটারে মেমোরির মধ্যে ঢুকাই দিয়ে ডিলিট করে ফেলেছি, কিছু করার নেই, জন্য ভিডিও আপলোড করতে পারিনি। এখন দেখো আমি এই অ্যালুমিনিয়াম দিয়ে করাই, ম্যাগনেসিয়াম আর সোডিয়াম, এই যে 3টা থেকে যদি পড়ে 3টা থেকে যে কোনো একটা বলবো। আমি কঠিনটা দিয়ে করাই, অ্যালুমিনিয়ামটা দিয়ে করাই।
এখানে বলতেছে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ও সোডিয়ামের বিদ্যুৎ পরিবহন কৌশল, সব পরিবহন কৌশল একই। তাহলে এখানে আমি বলবো যে অ্যালুমিনিয়ামের বিদ্যুৎ পরিবহন কৌশল বর্ণনা করা হল। বুঝলাম? এখানে তুমি কি করবা, সর্বপ্রথম অ্যালুমিনিয়ামের এটা স্ফটিক অঙ্কন করবা। স্ফটিকটা কেমনে অঙ্কন করবা? এই আমরা একটা অ্যালুমিনিয়ামের স্ফটিক অঙ্কন করে দেব। সাইডে দুইটা দাগ দিবা, সাইডে দুইটা কি দিবা? দাগ। সাইডে দুইটা দাগ দিবা, হাত ব্যথা করতেছে, এরকম দুইটা দাগ দিলা। এখানে দুইটা তার দিয়ে দিবা, ঠিক আছে? দুইটা তার দিয়ে দিলাম। এখন তুমি আমার বলো অ্যালুমিনিয়াম এর দুজনই কত? 3+। তাহলে তুমি সব জায়গায় অ্যালুমিনিয়াম 3+ দিয়ে দিবা। সব জায়গায় কি দিবে? দিবা অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+। এখানে কি দিবা? অ্যালুমিনিয়াম 3+। আরেকটা দিতে হবে অ্যালুমিনিয়াম, তাহলে আরেকটা দিলে আঁকাবো কোথায়? এই সাইডে দিবে। এখানে কি করবা? অ্যালুমিনিয়াম 3+, ঠিক আছে? এরকম ভাবে অ্যালুমিনিয়াম 3+ দাও, অ্যালুমিনিয়াম। আর গোল্লা গুলো সোজা করে দিবা, সুন্দর মতো করে দিবা, ঠিক আছে? আমি তো হাতে দিচ্ছি না, আস্তে আস্তে কলম দিয়ে সুন্দর মতো দিবা। যারা ব্রিলিয়ান্ট, যারা এগুলো পারবে, মানে যারা দেখলেই ভাইয়া ধুমধাম আঁকাই দিবা, তোমরা এরকম দেখলেই কি করবা? ধুমধাম আঁকাই দিবা। এর যে তোমার হইতেই হবে একদম পারফেক্টলি এমনটা না, স্যার দেখবে তুমি আলটিমেটলি পারো কি। তো দেখো এইখানে ছোট্ট ছোট্ট করে একটা মাইনাস দিবা, গোল্লা দিয়ে দিয়ে এরকম দিবা, গোল্লা দিয়ে মাইনাস দিবা, এরকম গোল্লা দিয়ে মাইনাস দিবা, এরকম সবগুলোর ক্ষেত্রে ভাই। ওকে, এই দিলাম। দেওয়ার পরে তাহলে আমার একটা এইটা হচ্ছে লিখবা অ্যালুমিনিয়াম এর, এখানে চিত্র লিখবা, কিন্তু চিত্র অ্যালুমিনিয়ামের বিদ্যুৎ পরিবহন কৌশল, পরিবহন কৌশল, অ্যালুমিনিয়ামের বিদ্যুৎ পরিবহন কৌশল, এই লিখলাম অ্যালুমিনিয়ামের বিদ্যুৎ পরিবহন কৌশল। তুমি এবার লিখবা কি? দেখো তো এইখানে দেখো বাইরে থেকে আমি দুইটা তার অ্যাড করছি, এখানে এই একটা তার, এই একটা তার, আর বাইরে থেকে আরেকটা তার অ্যাড করছি। মাথায় রাখবা এই তারটা দেখো মাইনাস কোন দিকে যাচ্ছে? মাইনাস সামনের দিকে যাচ্ছে, মাইনাস যে দিকে যাবে ওই দিকে তারের প্লাস দিবা, আর বাকিটা তুমি দেওয়া হচ্ছে মাইনাস। এইটা আমার আঁকানো শেষ। তোমার চিত্র অ্যালুমিনিয়ামের বিদ্যুৎ পরিবহন কৌশল। তুমি এখানে বলবা এখানে অ্যালুমিনিয়াম এর স্ফটিকে, স্ফটিকে আমি লেখাটা লিখে দিয়েছিলাম। এখানে অ্যালুমিনিয়ামের স্ফটিকে বাইরে থেকে ব্যাটারি, একটা ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, একটা ধনাত্মক প্রান্ত আর একটা ঋণাত্মক প্রান্ত। এখানে বলছি এখানে অ্যালুমিনিয়ামের স্ফটিকে বাইরে থেকে ব্যাটারির ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত যুক্ত করলে তাহলে এখানে অ্যালুমিনিয়ামের, এখানে অ্যালুমিনিয়াম স্ফটিকে বাইরে থেকে ব্যাটারির ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত যুক্ত করলে মুক্ত ইলেকট্রনগুলো দেখো তো বাইরে থেকে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত যুক্ত করলে মুক্ত ইলেকট্রন কোনগুলা? এইগুলা যেগুলা ফ্রিলি রান করতে পারে। তাহলে কি এই মুক্ত ইলেকট্রনগুলা স্ফটিকের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যায়। তাহলে এখানে মুক্ত ইলেকট্রনগুলো ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যায়, দেখো তো যেহেতু এর মধ্যে থেকে বিদ্যুৎ প্রবাহ হয়ে যায় ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যাচ্ছে। তুমি মাথায় রাখবা এই যেহেতু তোমার কোনো তার বা কোনো জিনিসের মধ্যে এই ইলেকট্রন গুলো চলাফেরা করতে পারতেছে, তাহলে মাথায় রাখবা সেখানে বিদ্যুৎ পরিবহন হচ্ছে। তাহলে কোনো জিনিসের মধ্যে যদি ইলেকট্রন প্রবাহিত হয় তাহলে সেখানে বিদ্যুৎ পরিবহন হবে। আর ইলেকট্রন প্রবাহ যদি মাইনাস থেকে প্লাসের দিকে যায়, তাহলে বিদ্যুৎ পরিবহন হবে প্লাস থেকে মাইনাসের দিকে, মানে সবসময় উল্টা দিকে হয়, ঠিক আছে? তাহলে মুক্ত ইলেকট্রন গুলো ঋণাত্মক প্রান্ত থেকে
ধনাত্মক প্রান্তের দিকে যায়, ফলে বিদ্যুৎ পরিবহন হয় বিদ্যুৎ পরিবহন হয় বিদ্যুৎ পরিবহন হবে তাহলে কোন দিকে? যেহেতু ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে যাচ্ছে, তাহলে বিদ্যুৎ পরিবহন হবে হলো ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে। পরিবহন হয় ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। এখানে এতটুকু লিখে দিবা, তুমি 3-এর 3 পেয়ে যাবা ইনশাআল্লাহ, আশা করি। তো চলো আমরা আরেকটুখানি বুঝাই। যদি এখানে ম্যাগনেসিয়াম বলতো, তুমি জাস্ট এই অ্যালুমিনিয়ামটা কেটে দিতা আর ম্যাগনেসিয়াম কত প্লাস 2 প্লাস দিয়ে দিতা। যদি সোডিয়াম বলতো, জাস্ট এখানে ম্যাগনেসিয়ামটা কেটে এখানে কি দিয়ে দিতে, সোডিয়ামটা কি, সোডিয়াম একটা প্লাস, সব জায়গায় সোডিয়াম দিয়ে দিতে, বুঝতে পারছো? আর সব লিখে একই থাকতো। আর এখানে অ্যালুমিনিয়ামের জায়গায় তুমি কি দিতা, সোডিয়াম বা ম্যাগনেসিয়াম, যেটা করতো তুমি সেটাই দিতা। তো চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো আমার পরের প্রশ্নটা, এটাও একটা বোর্ড কোশ্চেন। কত বোর্ড এই মুহূর্তে আমার মনে নেই, কত বোর্ড আল্লাহ জানে ভালো। তোমরা দেখবা পঞ্চম অধ্যায়ের বোর্ড কোশ্চেন, 24-এর বোর্ড কোশ্চেন, নয়তো 23-এর বোর্ড কোশ্চেন। তো চলো এটা আমরা একটুখানি সলভ আউট করার চেষ্টা করি। তো এখানে কি বলতেছে, x ns2 np2, এখানে n এর মান আছে 2, আর এটা হলো কি পর্যায় 4 গ্রুপ 1, আর এখানে কি ভাইয়া z এর মান হচ্ছে এখানে কি ns2 np5, যেখানে n এর মান হলো 3। এখানে গোয়াদাক বলতেছে যে y এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, y এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। এখন আসো y মৌলটা এখানে কি আছে এটা আমরা একটুখানি দেখি। y এর পর্যায় কত দেয়া আছে, পর্যায় হচ্ছে 4, আর গ্রুপ কত, গ্রুপ হচ্ছে তোমার 1, পর্যায় 4 আর গ্রুপ 1। তো তুমি মাথায় রাখো গ্রুপ 1 এর পর্যায় 4 এর মৌল কোনগুলা, গ্রুপ 1 এর মৌলগুলা কি সেগুলো আমরা লিখি হাইড্রোজেন, যেটা 1 নম্বর গ্রুপে, 2, 3, 4 নম্বর গ্রুপে। তাহলে হে লি না কে, তাহলে পর্যায় 4 আর গ্রুপ 1 এর মৌলের নাম কি, পটাশিয়াম। তাহলে পর্যায় 4, অতএব y মৌল হবে কি পটাশিয়াম। এবার আমার বলতেছে কি y এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, এটা আমার ব্যাখ্যা করতে হবে। এটা হলো 3য় অধ্যায়ের একটা প্রশ্ন। তাহলে এখানে কি পটাশিয়াম নিচে পটাশিয়াম এর ইলেকট্রন বিন্যাস করা হলো, নিচে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করা হলো। তাহলে পটাশিয়াম আমি ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে পটাশিয়াম হচ্ছে কত 19, এটা তুমি জানো পারমাণবিক সংখ্যা। তাহলে 1s 2 2s 2 2p 6 3s 2 3p 6 3d 4s, 3d দেখলে আমার কি নিয়ে নিতে হয়, 4s নিয়ে নিতে হয়। তাহলে এখানে কি 4sটা আমার এখানে কয়টা ইলেকট্রন, 18টা, 18 আর 19, তাহলে 3d কত 0, 3d 0। তুমি এখানে বলবা, এখানে তুমি বলবা আমরা জানি ইলেকট্রন বিন্যাসের সময় বিন্যাসের স্বাভাবিক নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়ম অনুসারে 3 নম্বর শক্তি স্তর পূর্ণ করার পরে ইলেকট্রন 4 নম্বর শক্তি স্তরে প্রবেশ করবে। 3 নম্বর অরবিটাল পূর্ণ করার পর ইলেকট্রন 4 নম্বর শক্তি স্তরে প্রবেশ করবে। কিন্তু পটাশিয়াম এর ইলেকট্রন বিন্যাসে দেখা যায় এটি 3d অরবিটাল পূর্ণ
না করে 4s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। যা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। এইটুকু কথা লিখে দিলে হয়। তারপরে তুমি এখানে বলতে পারো আবার আউফবাউ নীতি অনুসারে জানি আউফবাউ নীতি অনুসারে জানি যে অরবিটালের শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অতএব 4s এর তুমি যদি এইটুকু লিখে দিতে পারো তাও তুমি ফুল মার্ক পাবো। এখন যদি তুমি এইটুকু একটু বেশি লিখো যে আউফবাউ নীতি অনুসারে আমরা জানি 4s এর n+l এর মান হবে n+l এর মান, তাহলে n এর জন্য কত 4 আর s এর জন্য কত 0, তাহলে এখানে 4s এর জন্য n+l এর মান আসে কত 4। আর এখানে আরেকটা ক্লাস কত আসে 3d এর জন্য n+l এর মান কত আসে, তাহলে 3d এর জন্য n+l এর মান কত আসে, n এর মান আসে হলো 3 আর d এর মান আসে হচ্ছে 2, তাহলে এটা হলো 5। অতএব এখানে দেখা যায় যে 3d n+l এর মান 4s অপেক্ষা কত বেশি, 4s অপেক্ষা কত বেশি। অতএব 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করে আর ওরা কোথায় 3d তে পরে ইলেকট্রন প্রবেশ করে। 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করে আবার 3d তে ইলেকট্রন প্রবেশ করে কখন, পরে ইলেকট্রন প্রবেশ করে। তাই বলা যায় যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আউফবাউ নীতি অনুসরণ করে যা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। এইটা তুমি লিখে দিলে ফুল মার্ক পেয়ে যাবে। আশা করি তোমাদের আমি বুঝাইতে পারছি। তো চলো আমরা এখন ঘ দাগে যাবো। ঘ দাগটা একটু যদি আমি বলি, y ও z দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হলেও x ও z দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত বা দ্রবীভূত হয় না। তাহলে দেখো তো y মৌলটার নাম কি, y মৌলটার নাম তো আমি একটুখানি আগে পেয়ে গেছি, y মৌলটার নাম হচ্ছে পটাশিয়াম। আর x মৌলটার নাম কি, x মৌলের ইলেকট্রন বিন্যাস দিয়েছে হচ্ছে ns2, আমি তাড়াতাড়ি লিখবো, আর এটা দিয়েছে তোমার np5। তাহলে এখানে যদি আমি 2 দেই, যেহেতু n এর মান 2 দিয়ে দিয়েছে পাশে, এখানে যদি 2 দেই তাহলে এখানে কত হবে 1s2, তাহলে দেখো তো 2 আর 2 4 আর 5 9, তাহলে এটা অবশ্যই হবে হচ্ছে কি ফ্লোরিন, এটা অবশ্যই হবে কত ফ্লোরিন। আবার তোমার জেড মৌলটার নাম যদি আমি বের করতে চাই তাহলে এখানে ns2 np কত 5 আর এখানে দিয়ে দিচ্ছে 3, তাহলে n এর জায়গায় আমি কত দেব 3 দেব, n এর জায়গায় কত দেব 3, তাহলে 1s2 2s2 2p কত 6, তারপরে 3s2 3p5। অর্থাৎ দেখো তো 10 আর 2 12 আর 5 17, অতএব এই মৌলটার নাম কি হবে অবশ্যই ক্লোরিন। তাহলে দেখো তো y আর z দ্বারা গঠিত যৌগ কি হবে, y মৌলটার নাম কি পটাশিয়াম আর z মৌলটার নাম কি ক্লোরিন। তাহলে পটাশিয়াম ক্লোরিন যোজনী আদান প্রদান করি, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম যোজনী যাবে এখানে, ক্লোরিন যোজনী আসবে এখানে, তাহলে দুইটা যোজনী এক, তাহলে উঠে যাবে। আবার যা একটি হলো আয়নিক যৌগ। আবার তোমার আরেকটা মৌল আছে দেখো যে yz দিলাম আর হলো xz, x আর হলো z, x মৌলটার নাম কি, x মৌলটার নাম হচ্ছে ফ্লোরিন আর ক্লোরিন, দুটো দুজনই এক, তাহলে এটা দেওয়া লাগবে না। যা একটি কি যৌগ, সমযোজী যৌগ। এখন আয়নিক যৌগ ওই যে কিভাবে পানিতে আদ্র বিশ্লেষিত হয় এটা তুমি কৌশলটা বর্ণনা করে দিবা। এবার বলবা যে যেহেতু FCl আর কি Cl এটা হলো সমযোজী যৌগ, এটা পানিতে কোনো প্রকার বন্ধন সৃষ্টি করে না, তাই এরা কখনো পানিতে দ্রবীভূত হবে না। আশা করি তোমাদের আমি বুঝাইতে পারছি, এটুকু আশা করি তোমরা পারবা। তো চলো আমাদের নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। এই পানিতে দ্রবীভূত হওয়ার প্রশ্ন আমরা কিন্তু আর দেবো না। তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2024-এর একটা প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখো আমার এখানে কি বলতেছে এ আর ডি, তাহলে এ আর ডি যৌগটা মৌলটা কি কি সেটা আমরা এখন বের করব। এটার পর্যায় কত বলতেছে, পর্যায় বলতেছে 4, আর গ্রুপ কত বলতেছে, গ্রুপ বলতেছে হচ্ছে 8, গ্রুপ হচ্ছে 8, পর্যায় 4, গ্রুপ হচ্ছে 8। এটা ঠিক আছে তো প্রশ্ন? হ্যাঁ ভাইয়া প্রশ্ন সাহি হ্যাঁ, ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে। তো দেখো এখানে প্রশ্নে তোমার এখানে একটুখানি কঠিন করে দিয়েছে, এটা প্রশ্ন নর্মালি দেয় না, যেহেতু কুমিল্লা বলে একটু কঠিন দেবে, এটাই স্বাভাবিক। তো দেখো এখানে বলছে পর্যায় হচ্ছে 4 আর গ্রুপ হচ্ছে 8, গ্রুপ হচ্ছে কত 8, পর্যায় 4 গ্রুপ কত 8। তুমি মাথায় রাখবে ভাইয়া
পর্যায় 4 আর গ্রুপ 8, পর্যায় 4 আর গ্রুপ 8 এর মৌল একটাই, সেটা হচ্ছে আয়রন। এটা একটুখানি মাথায় রাখবা আজকে, একদিন মাথায় রাখলে কিছু হবে না, তোমাদের আমি পর্যায় সারণী দিয়ে দেবো, পিচ্ছি একটা পর্যায় সারণী, ঠাস 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 করে দেখে দেখে পাতাই দিবা, ঠিক আছে? স্যারদের কাছে যেন ধরা খাইও না। ওকে, তাহলে কি এখানে কি D2 এর বন্ধন গঠন চিত্র অঙ্কন করো। D2 এর বন্ধন গঠন চিত্র আমরা যদি অঙ্কন করতে চাই, তাহলে D2 তাহলে এটা মৌলের নাম কি হবে? তোলা পাই, এটা হবে হচ্ছে আয়রন। এবার দেখো, এবার এ আর ডি, অর্থাৎ ডি মৌলটা একটু বের করি। এটা হলো পর্যায় কত? পর্যায় হচ্ছে 2, গ্রুপ কত? গ্রুপ হচ্ছে তোমার 16। তাহলে পর্যায় গ্রুপ 16। ওকে, পর্যায় 2, পর্যায় 2 এর গ্রুপ 16 এর মৌল কি? আরে বাহ, পর্যায় 2 এর গ্রুপ 16 এর মৌল কি ভাইয়া? তো বলো তো, পর্যায় 2 এর গ্রুপ 16 এর মৌল কি? এটা অবশ্যই হবে হচ্ছে তোমার পর্যায় 2 গ্রুপ 16 অক্সিজেন। পর্যায় 2 গ্রুপ 16 কি? অক্সিজেন, ঠিক আছে? এটাও তুমি দেখে নিবা, এটা হলো অক্সিজেন হবে। পর্যায় 2 গ্রুপ 16 এর মৌল কি হবে? অবশ্যই অক্সিজেন হবে। তাহলে এবার আমরা যদি প্রশ্নটার অ্যানসার করতে চাই যে D2 এর বন্ধন গঠন চিত্র ব্যাখ্যা করো, তাহলে D2, তাহলে D তুমি এখানে বলবা D মৌলটি হলো অক্সিজেন, D মৌলটি হলো অক্সিজেন। এখন D2 বলতে কত হবে? D2 মৌলটি কি? অক্সিজেন। D2 মৌলটি কি? অক্সিজেন। D2 মৌলটি হচ্ছে অক্সিজেন। এবার তুমি বলবা নিচে অক্সিজেনের বন্ধন চিত্র অঙ্কন করা হলো, নিচে অক্সিজেনের বন্ধন চিত্র অঙ্কন করা হলো। এবার অক্সিজেন যেহেতু হলো কি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে অক্সিজেনের যদি 8 পারমাণবিক সংখ্যা হয়, তাহলে আমরা কি বলতে পারি? 1s2 2s2 2p কত? 4, 2p4। তাহলে আমি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলাম। এবারে বলবো যে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করা হলো, পুরো অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করবা। মাথায় রাখবা, প্রত্যেকটা মৌল চাই হলো পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস হতে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। কিন্তু এগুলো তোমার লাগবে না, তোমার লাগবে হচ্ছে এই তিনটা। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, নিয়নের হচ্ছে 10, আর্গনের হচ্ছে 18। তো দেখো, ও অক্সিজেন বেটা, ও কখনো কি ইলেকট্রন, ওর পার্শ্ববর্তী কে আছে? নিয়ন বেটা। তাহলে ও কি হইতে যাবে? অবশ্যই নিয়ন হইতে যাবে। ও কখনো কি হিলিয়াম হইতে যাবে? ওর কি, ওর পক্ষে কি ভাই, ওর পক্ষে কি এই যে 6টা ইলেকট্রন ত্যাগ করা সম্ভব? না, 2টা ইলেকট্রন গ্রহণ করা সম্ভব। 2টা ইলেকট্রন গ্রহণ করা ইজি, ঠিক আছে? ও আবার চাইলেই কিন্তু ভাই 10টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, এটাও পারবে না, এটাও পারবে। পারবে কোনটা? এটা, যেটা ইজি সেটা পারবে। আবার আমরা একটুখানি সমযোজী যৌগ যখন গঠন করবে, যেহেতু অক্সিজেন একটা কি অধাতু, আর অধাতু কি গঠন করবে? সমযোজী যৌগ গঠন করবে। তাহলে যেহেতু 2টা অক্সিজেন, আমরা জানতাম যদি একটা একটা বন্ড হয় তাহলে এরকম ভাবে বন্ড হবে, যদি 2টা বন্ড হয় তাহলে এরকম ভাবে বন্ড হবে, যদি 3টা বন্ড হয় তাহলে এরকম ভাবে বন্ড হবে। আর তোমার পড়লে হয় এটা না এটা না এটা বলবে। ক্লিয়ার? समझ गया? ওকে, তো চলো তুমি এখানে বলবা যে এখানে অক্সিজেন O2, এখানে অক্সিজেন বলবা, এখানে অক্সিজেন অধাতু, এখানে অক্সিজেন অধাতু। এবার তুমি বলবা আমরা জানি অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। অতএব O2 একটি সমযোজী যৌগ। সমযোজী যৌগ কি বলতেছি একটা না, পরে এরকমই হয়। অতএব O2 একটি কি যৌগ? সমযোজী যৌগ। নিচে O2 অর্থাৎ অক্সিজেন এর বন্ধন চিত্র অঙ্কন করা হলো। কিভাবে বন্ধন চিত্র অঙ্কন করবা? দেখো, আমি বন্ধন চিত্রটা এখানে অঙ্কন করি। তাহলে প্রথমে আমি কি করব? এখানে অক্সিজেন দেব। অক্সিজেনের প্রথম শক্তি স্তরে কয়টা আছে? দেখো 2টা। তাহলে এখানে আমরা কি করব? প্রথম শক্তি স্তরে 2টা দেব। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে? দেখো 6টা। তাহলে 2, আচ্ছা দ্বিতীয় শক্তি স্তর দেওয়ার আগে আমার এটা ভাবতে হবে ওর সাথে আরো একটা অক্সিজেন যুক্ত হবে। তাহলে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে আমার সবগুলো কি করে নিতে হবে? আর একটা অক্সিজেনের জন্য আমার জোড়ায় নিতে হবে। তাহলে এখানে 2টা নিলাম, ঠিক আছে, আর এখানে 2টা নিলাম, এখানে 2টা নিলাম, আমি 6টা দিয়ে দিলাম। এবার এর সাথে আরো একটা অক্সিজেন যুক্ত হবে, তাহলে আমি সেই অক্সিজেনটা এখানে দেই। প্রথম শক্তি স্তরে কয়টা? প্রথম শক্তি স্তরে কয়টা বলো? প্রথম শক্তি স্তরে 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? দ্বিতীয় শক্তি স্তরটা কই মধ্যে দিয়ে যাবে? এর মধ্যে দিয়ে যাবে। যেহেতু এখানে 2টার বন্ধন করতেছি, তাহলে এখানে আর 2টা, এখানে আর 2টা। এই তো তোমার
বন্ধন চিত্র গঠন করা শেষ। বুঝতে পারছো? তো তোমার আরো কিছু বন্ধন চিত্র আমি দেই, যেরকম এরকম বলতে পারে যে SO2 CH4, মানে বলতেছি কিন্তু SO2 CH4, তারপরে হলো CH4, ওকে, এইগুলা আর CO2, এই বন্ধন চিত্র থেকে হয়তো বা করতে পারে। আবার N2 আছে একটা নাইট্রোজেনেরটা কেমন হবে? এখানে তিনটা করে হবে আর সব ঠিক থাকবে, এখানে তিনটা করে। বুঝতে পারছো? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন আর কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই চিত্রগুলা করতে পারি। তো আপনারা এগুলা দেখবেন সুন্দর মতো। বুঝতে পারছেন? ওকে, তো চলেন ঘর আগে আসি আমরা। এখানে কি বলতেছে দেখেন, এখানে বলতেছে যে এ ও ডি এর বন্ধন গঠনে একাধিক যোজনী প্রদর্শন করে। আচ্ছা, এ আর ডি এর বন্ধন গঠন করব আমি, এখানে কি একাধিক যোজনী প্রদর্শন করবে কিনা এইটা আমারে বলতে বলছে। তো দেখেন, আমরা জানি আয়রনের যোজনী কিন্তু দুইটা, একটা হলো 2 আর একটা হলো 3। যেটা বেশি সেটাকে বলা হয় ইক, অর্থাৎ যার যোজনী 3 হবে সেটা হবে ফেরিক, আর যার যোজনী 2 হবে সেটা হবে ফেরাস। আচ্ছা, এটা আমি বলিনি, সাকিব আল হাসান বলছে। হ্যাঁ, মানে তোমাদের ক্লাসে সাইক, যাই হোক, ও ভালো পারে, আমিও জানতাম। হ্যাঁ, আরে শোন, কোচ তো কি হয়, কোচের থেকে কিন্তু যারা প্লেয়ার তারা কিন্তু ভালো খেলে। কোচ হলে শুধুমাত্র তারা পথ দেখাবে, আর প্লেয়াররা কিন্তু খেলবে। ঠিক আছে? তো খেলোয়াড়ের থেকে বড় খেলোয়াড় হচ্ছে কোচ। তো কোচের অত বেশি পারা লাগে না, জাস্ট পথ দেখালেই হয়ে যায়। তোমরা হচ্ছে খেলোয়াড়, আমি হচ্ছে কোচ। ঠিক আছে? না, তোমরা ভালো আমার থেকে, আর তোমরা আমার থেকে অনেক ভালো জায়গায় যাও আশা করি, ইনশাল্লাহ। তাহলে দেখো, আয়রনের যোজনী কত? আয়রনের যোজনী হচ্ছে 3 আর 2। তাহলে যোজনী যে কয়টা হবে যৌগ গঠনও ততবার হবে। যোজনী যে কয়টা হবে যৌগ কত হবে সে কয়টা হবে। বুঝতে পারছো? তাই এখানে বলছে যে একাধিক যোজনী প্রদর্শন করে। এটা আমরা একটুখানি দেখবো। দেখো, এখানে তুমি সর্বপ্রথম কি করবা, যে হলো আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করবা। এখানে আয়রনের ইলেকট্রন বিন্যাস করবা। এখানে আয়রনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, আয়রন হচ্ছে কত? 27 না 26? আয়রন হচ্ছে 27। তো আয়রনের যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করি, আয়রন হচ্ছে 26। হ্যাঁ, ভুলে গেছি। তাহলে এখানে কত? আয়রন হচ্ছে 26। তো আয়রনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে এখানে 1s2 2s2 2p কত? 6। তারপরে কত? 2p 6। তারপরে হলো 3s2 3p কত? 3p কত ভাইয়া? 3p 6 3d আর হচ্ছে 4s। আচ্ছা, 3d 4s আমি এখানে লিখি, 3d আর হচ্ছে 4s, 4sটা 2, আর তাহলে এখানে কত হবে? 6, আর হচ্ছে 26। তাহলে 6 10 12 18 20 6 26। এবার আমি আমরা কি জানি আয়রনের যোজনী হচ্ছে কত? 2 আর 3। এবার তুমি এখানে আয়রনকে উত্তেজিত করতে পারো, তো উত্তেজিত কি করা লাগবে? উত্তেজিত কি করাই দেবো, এটা ভাবতেছি কিভাবে করা যায়। দেখো, উত্তেজিত করাবো নাকি, দেখো আয়রন 2+ যদি আমি করি, এখন যদি এখানে তুমি এভাবে দাও, উত্তেজিত করা লাগবে না। আয়রন হচ্ছে 2+, আয়রন যদি আমি 2+ করি, তাহলে এখানে আমি কি করব? আয়রন যদি 2+ হয়, তাহলে এখানে 1s2 2s2 2p কত? 6 3s2 3p কত হয়ে যাবে? তখন 2+ বলতে কি দুটো ইলেকট্রন চলে যাবে বাইরের শক্তি স্তর থেকে, তাহলে 3p 6 আর 3d কত হয়ে যাবে? তখন 6 হয়ে যাবে। আবার আয়রন যদি 3+ করি, আয়রন যদি আমি 3+ করি, তাহলে এখান থেকে আয়রন থেকে বাইরের শক্তি স্তর থেকে কি তিনটা ইলেকট্রন চলে যাবে, তাহলে 1s2 2s2 2p কত? 6 3s2 3p কত? 6 3d। দেখো তো, বাইরে থেকে তিনটা ইলেকট্রন চলে গেলে কি এই দুইটা তো চলে গেছে, আরো একটা চলে যাবে, এটা 3d কত হলো? 5 হলো।
কেন এটা করলাম? কারণ একটা যৌগ বা মৌল তখন স্থিতিশীলতা অর্জন করে যখন তার বাইরের শক্তির স্তর অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকে। তাহলে এটার জন্য আমরা কি এটা স্থিতিশীল একটা অবস্থা কাঠামো তৈরি করলাম। এটাও একটা স্থিতিশীল অবস্থা, এটাও একটা স্থিতিশীল অবস্থা। তো দেখো আয়রনের যোজনী যখন 2 হবে, তুমি এখন লিখবা আয়রন মৌলটি যখন দুটি ইলেকট্রন ত্যাগ করে আয়রন মৌলটি যখন দুটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়রন 2+ আয়নে পরিণত হয় সে সময় এটি অক্সিজেন এর সাথে আয়নিক বন্ধনে, যেহেতু এই আয়রনের পিছনে আম নেই তাও তো একটা, এটা হলো ধাতু তাই না, আয়নিক বন্ধনে যুক্ত হয়ে দেখো তো এফ ই আর ও দ্বারা যদি যৌগ গঠন করি তাহলে এখানে এফ এর যোজনী কত পাইছে? দুটো ইলেকট্রন ত্যাগ করতেছে, তাহলে যোজনী হলো 2 নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে 2 যাবে, আয়রনের যোজনী 2, আবার অক্সিজেনের যোজনী কত আসবে? 2। তাহলে কি এফ ই 2 কাটা গেল, তাহলে এফ ই ও যৌগ গঠন করে। তারপরে আবার কি বলবা? আবার আয়রন 3টা ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন এর সাথে আয়নিক বন্ধনে যুক্ত হয় এফ ই ও, তাহলে অক্সিজেনের যোজনী কত? 2, আর আয়রনের যোজনী এখন আমি কত ধরছি? এবার কি বলছি? আবার আয়রন 3+, 3টি ইলেকট্রন ত্যাগ করে না, আবার কি আয়রন আবার আয়রন 3টি ইলেকট্রন ত্যাগ করে, 3টি ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেনের সাথে যুক্ত হয়। তাহলে 3টি ইলেকট্রন ত্যাগ করে যদি অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে কি যোজনী হবে কত? 3। তাহলে আয়রনের যোজনী এখানে কত দেব? 3। তাহলে Fe2O3 যৌগ গঠন করে। কি গঠন করে? যৌগ গঠন করে। এবার বলবা এখানে কোনো চিত্র দেওয়া লাগবে না, তোমাদের ড্রয়ালে চিত্র দিয়েছে, লেকচারে দেয়নি। তাই বলা যায় এফ ও ডি এর বন্ধন গঠনে একাধিক যোজনী প্রদর্শন করে। ঠিক আছে, বুঝতে পারছো? সবকিছু ক্লিয়ার? সবকিছু হবে? পারবা? ওকে, ডান। তো চলো, আমাদের আর মাত্র একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা সলভ করে দিয়ে আমাদের এই ক্লাসটা আমরা শেষ করে ফেলবো। তো চলো আমরা পরের প্রশ্নে যাই। এখন দেখো এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের শেষ ভিডিও। হ্যাঁ, শেষ ভিডিও বলতেছি যে শেষ প্রশ্ন। এই প্রশ্নটা সলভ আউট করতে পারলে তোমার এক্সামে এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, আর ওটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হয়তো বা 2024 সালের একটা প্রশ্ন, আমার মনে নেই এটা কত সালের প্রশ্ন, একটু দেখে নিবা তোমরা, পঞ্চম অধ্যায় খুললে এই প্রশ্ন দেখতে পাবা। তো দেখো এখানে একটা গাঠনিক চিত্র দেওয়া আছে, এটা হলো পি অরবিটাল, পি মৌল, এটা হলো কিউ মৌল, এটা আর মৌল, এটা হলো এস মৌল। তো এখানে পি মৌলটা আমরা কিভাবে চিনবো? দেখো এখানে ইলেকট্রন কয়টা আছে? 2টা, আর এখানে হচ্ছে 6টা, মোট হচ্ছে 8টা ইলেকট্রন। তাহলে পি মৌলটার নাম কি হবে? অক্সিজেন। আর এখানে কিউতে কি আছে? 2টা, আর এই হচ্ছে 2, 4, 6, 8, 8 আর 2 10, আর 1 11। তাহলে কিউ মৌলটা হচ্ছে কি? সোডিয়াম। কিউ মৌলটা হচ্ছে হলো সোডিয়াম। আর আর মৌলে কি আছে? এই 2, এই 8, 10 আর 5 15। আর মৌলটা তাহলে কি হবে? আর মৌলটা হবে হচ্ছে ফসফরাস। আর এই এস মৌলটা কি হবে দেখো তো? এই হচ্ছে 2টা, এই 8টা, 10টা, 10 আর 2 12, 12 আর 2 14, 14 আর 1 15,
15 আর 2 17। তাহলে এস মৌলটা কি হবে? এস মৌলটা অবশ্যই হবে হলো ক্লোরিন। এটুকু আশা করি বুঝাইতে পারছি। এখন এখানে কি বলে, পি ও কিউ দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন চিত্র ব্যাখ্যা করো। এখন পি আর কিউ, পি বলতে কত? পি বলতে হচ্ছে অক্সিজেন, আর কিউ বলতে হলো কি? কিউ বলতে হলো এই তুমি পাইছো, এটা হলো সোডিয়াম। তাহলে পি আর কিউ দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন চিত্র। তাহলে পি আর কিউ দ্বারা গঠিত যৌগ কি হবে? আগে আমাদের ধাতু দিতে হয়, পরে আমাদের অধাতু দিতে হয়। তাহলে সোডিয়াম ধাতু, অক্সিজেন কি অধাতু। তাহলে এটার আমি যোজনী আদান প্রদান করি, তাহলে এখানে কি হবে? অক্সিজেনের যোজনী এখানে আসবে, সোডিয়ামের যোজনী এখানে আসবে। তাহলে এইটা একটা কি হয়ে যাবে? একটা আয়নিক যৌগ। এখানে আমরা বলবো যে এখানে সোডিয়াম ধাতু এবং অক্সিজেন কি অধাতু। ধাতু এবং অধাতু ইলেকট্রন আদান প্রদান না শেয়ার? ধাতু এবং অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে কি বলবে? আয়নিক বন্ধন বলবে। এগুলো আমরা আগে বলছি। এবার তুমি চিত্রটা আগে ফেলাবো। কিভাবে আগে ফেলবো চিত্রটা? এখানে সোডিয়াম এখানে সোডিয়ামের জন্য এখানে সোডিয়াম কয়টা আছে? 2টা। তাহলে এখানে আমি একটা সোডিয়াম আঁকাবো। এই সোডিয়ামের আগে ইলেকট্রন বিন্যাস করি না। সোডিয়ামের যদি আমি আগে ইলেকট্রন বিন্যাস করি না, এখানে নেই, সোডিয়ামের আগে ইলেকট্রন বিন্যাস করি, তাহলে এটা কত হবে? 1s2 2s2 2p কত 6 3s1। আর আমি এখানে যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে এখানে অক্সিজেন হচ্ছে 8, তাহলে কত হবে? 1s2 2s2 2p কত 2p হচ্ছে 4। এখন সোডিয়ামের এখানে গাঠনিক চিত্র অঙ্কন করব আমরা। সোডিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টা আছে? 2টা। তাহলে এখানে 2টা দিলাম। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে? 8টা। 2 4 6 8টা, এই 8টা আমি দিয়ে দিলাম। এবার সোডিয়ামের তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে? সোডিয়ামের তৃতীয় শক্তি স্তরে আছে হচ্ছে 1টা। ঠিক আছে। এবার তোমার এখানে অক্সিজেনের বেলায় যদি আমি চিত্রটা আঁকাই, তাহলে এখানে দেখো মাঝখানে 2টা সোডিয়াম, এখানে সোডিয়াম কয়টা? 2টা, তার একটা আঁকানো হয়ে গেছে। এখন আমার আরেকটা আঁকাইতে হবে সোডিয়াম। তো আমি মাঝখানে অক্সিজেনটা রেখে এখানে একটা সোডিয়াম দেবো, এই একটা ইলেকট্রন অক্সিজেনটা দেবে, ও একটা ইলেকট্রন অক্সিজেনটা দেবে। তাহলে আমি এখানে যদি অক্সিজেনের গাঠনিক চিত্রটা অঙ্কন করি, তাহলে অক্সিজেন আমি দিলাম প্রথম শক্তি স্তরে কয়টা? আচ্ছা, এই হলো অক্সিজেন। প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 2 4 6 কয়টা? 2 4 6টা। ওকে, আমরা এখানে দিই, এটা এখানে, এটা ফাঁকা রাখি। তাহলে 2 4 এই 6টা। এবার আমার আরো একটা সোডিয়াম আঁকাইতে হবে। এখানে আমি আরো একটা সোডিয়াম আঁকালাম। প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 2 4 6 8 হইল 10টা। এখন বাইরের শক্তি স্তরে আরো একটা ইলেকট্রন আছে, সেটা আমি আঁকাই দিলাম। এখন এই সোডিয়াম তো কি ধাতু, ও ইলেকট্রন ত্যাগ করবে, আর প্রতিটা মৌল নিষ্ক্রিয় গ্যাস হইতে চায়, হবে হলো হিলিয়াম, নিয়ন, আর্গন। তাহলে সোডিয়াম যেহেতু 11, ও অবশ্যই নিয়নের আকার ধারণ করবে 10, নিয়নের আকার ধারণ করবে। তাহলে নিয়নের আকার ধারণ করতে গেলে ওর ইলেকট্রন ত্যাগ করা লাগবে, আর সেই ইলেকট্রনটা গ্রহণ করবে কে? অক্সিজেন। তাহলে এখান থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করলো, আর সেই 2টা ইলেকট্রন কি করলো? অক্সিজেন গ্রহণ করলো। তোমরা চিত্রটা এমন ভাবে আঁকাবা। তারপরে তোমরা এখানে কি করবা? এই চিহ্নটা দিবা। দেওয়ার পরে তুমি কি এর নিচে, আমার তো এই সাইডে জায়গা নেই, আমি নিচে মনে করো যে এখানে আঁকালাম। এখানে কি হবে? সোডিয়ামটা এর বাইরের শক্তি স্তরটা শেষ হয়ে যাবে, এটারও কি বাইরের শক্তি স্তর নাই হয়ে যাবে, তাই না? তাইলে সোডিয়াম এখানে কি হয়ে যাবে? সোডিয়াম এর প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা, অর্থাৎ নিয়নের আকার ধারণ করবে। আচ্ছা, এইখানে কি হবে? এখানে কি হবে? এখানে একটা ব্র্যাকেট দেব আমরা। সোডিয়াম কিসে পরিণত হইলো? প্লাসে পরিণত হইলো। এখানে সোডিয়াম ছিল কয়টা? সোডিয়াম ছিল 2টা, তাই আমরা এখানে কত দেব? একটা 2 দেব। ঠিক আছে, এখানে আমরা একটা 2 দেব। এই প্লাস দিয়ে তারপরে আমরা কি করব? অক্সিজেন এখানে কয়টা আছে? একটা। আর ওটা কিসের আকার ধারণ করেছে? ওটাও নিয়নের আকার ধারণ করেছে। আর ওটা কি? অক্সিজেন 2- অক্সিজেন, কারণ 2টা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? 2- এ পরিণত হয়েছে। অক্সিজেনের প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 10টা। 2 4 6 8, তাহলে মোট হইলো কত? 10টা। অক্সিজেন কিসে পরিণত হইলো? 2- এ পরিণত হইলো। এখন কিভাবে দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন হলো দেখাই দেই। এখানে ছিল কয়টা? 2টা 4টা 6টা ছিল, আর এখান থেকে একটা ইলেকট্রন আইছে, এখান থেকে আরো একটা ইলেকট্রন আইছে, এই হচ্ছে মোট 10টা ইলেকট্রন হয়ে গেল।
এখন তুমি বলবা, এখন তুমি এর নিচে কি বলবা, এখানে নিচে তুমি বলবা, নিচেরটা আমি কই লিখবো, এখানে লিখে দেই। নিচেরটা কিভাবে লিখবা, এখানে বলবা যে এখানে সোডিয়াম, এখানে সোডিয়াম, এখানে দুইটি সোডিয়াম কি দুটো ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এখানে আমি আগে একটা সোডিয়ামের জন্য নিই, একটা সোডিয়ামের জন্য কাজ করবা। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে মানে 1 ইলেকট্রন মাইনাস থেকে কিসে পরিণত হবে, সোডিয়াম প্লাসে পরিণত হবে। তাহলে এখানে 2 দিলে এখানেও 2, এখানেও 2। এবার দেখো ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, ক্লোরিন ক্লোরিন না অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, ও একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, 2 ইলেকট্রন মাইনাস থেকে কি অক্সিজেন 2 মাইনাসে পরিণত হয়। এখন এই যে 2 সোডিয়াম প্লাস প্লাস অক্সিজেন 2 মাইনাস থেকে এই যে সোডিয়াম Na ও Na2O উৎপন্ন হয়েছে, যা একটা কি যৌগ, আয়নিক যৌগ। এতটুকু লিখে দিলে এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে। আশা করি এটুকু বোঝাইতে পারছি। তো ঘ দাগটা দেখো, এখানে বলতেছে যে আর ও এস বন্ধন গঠনকালে এর একটি যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম মানে, একটি যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে কিন্তু উভয় দুইয়ের নিয়ম মানে। মানে একটা যৌগ কি করবে, আর ও এস বন্ধন গঠন করে, আর ও এস বন্ধন গঠন করে। আচ্ছা আগে দেখো আর মৌলটার নাম কি, আগে দেখো আর মৌলটার নাম কি, আর মৌলটার নাম কি, এখানে আমরা হিসাব করছিলাম 10টা 2 12 14 আর 1 15। অতএব আর মৌলটার নাম হচ্ছে ফসফরাস, আর মৌলটার নাম হচ্ছে ফসফরাস। আর এস মৌলটার নাম আমি আগে থেকেও পেয়ে গেছিলাম, সেটা হচ্ছে ক্লোরিন। এখন দেখো আর ও এস বন্ধন গঠনকালে এর একটি যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে কিন্তু উভয়ে দুইয়ের নিয়ম মানে। তো দেখো এই যে তোমার এরকম যদি প্রশ্ন পড়ে, একটা যৌগ হলো আয়রন থাকে আর অপরটা যদি ক্লোরিন দেয়, আবার একটা যৌগ যদি কার্বন দেয় অপরটা যদি ক্লোরিন দেয়, আবার একটা যৌগ যদি পটাশিয়াম দেয় আর অপরটা যদি ক্লোরিন দেয়, এই যে তিনটা যৌগের আলাদা আলাদা তিনটা যৌগের তিনটা মৌল এই যে ফসফরাস আর ক্লোরিন দিয়ে দুইটা যৌগ উৎপন্ন করা যায়। একটা হলো PCl3 আর একটা হলো PCl5। আর এই যে আয়রন আর ক্লোরিন দিয়েও দুইটা যৌগ উৎপন্ন করা যায়, একটা হলো FeCl3 আর একটা হলো FeCl2। আর এই যে কার্বন আর ক্লোরিন দিয়েও দুইটা যৌগ উৎপন্ন করা যায়, CCl2 আর হলো CCl4। এখন এইরকম যদি বলে যে এইরকম যে আর ও এস, আর বলতে কি ফসফরাস, এস বলতে কি ক্লোরিন, আর ও এস বন্ধন গঠনকালে একটি যৌগ অষ্টক নিয়ম ভঙ্গ করে কিন্তু উভয় দুইয়ের নিয়ম মানে। অর্থাৎ কি একটি যৌগ অষ্টক নিয়ম ভঙ্গ করলে আরেকটা যৌগ অষ্টক নিয়ম মানবে, আর উভয় মানে এই যে দুইটা যৌগ পাবা, এই একটা যৌগ পাইছো একটা যৌগ পাইছো, উভয় কি মানবে, দুইয়ের নিয়ম মানবে। এটা তোমার প্রমাণ করতে হবে। তো দেখো এটা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে আমার কি করতে হবে, আগে আমি এখান থেকে কি কি যৌগ পাচ্ছি এটা আমার আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে যদি এখানে PCl ফসফরাস ক্লোরিন না দিয়ে আয়রন ক্লোরিন দিতে পারতো, কার্বন ক্লোরিন দিতে পারতো, সবার নিয়ম একই হবে। ঠিক আছে, তো আমি একটা নিয়ম করে দিচ্ছি, বাকিটা তোমরা একটুখানি বুঝে বুঝে করবা। তো এখানে বলবা, এখানে হচ্ছে আর 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 মৌলটি হচ্ছে কি ফসফরাস এবং এস মৌলটি হচ্ছে ক্লোরিন। এখন তুমি বলবা ফসফরাস ও ক্লোরিন দ্বারা দুটি যৌগ গঠিত হয়, দুটি যৌগ গঠিত হয় যার একটি PCl3 অপরটি PCl5। যারা উভয় কি যৌগ, দেখো তো PCl3 আর PCl5 উভয় কি যৌগ, সমযোজী যৌগ। নিচে এদের গাঠনিক চিত্র, বন্ধন গঠন চিত্র অঙ্কন করা হলো। ঠিক আছে, এখন দেখো এই ফসফরাসের আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 হবে কেন, কয়টা হলো, এই দুইটা 4টা আছে, এটা 10টা, 2 12টা, 12 আর 3 কত 15টা। আর ক্লোরিনে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 2p কত 6 3s2 3p কত 5। এখন আমরা এই যে PCl3 দ্বারা একবার চিত্র অঙ্কন করব, PCl5 দ্বারা একবার চিত্র অঙ্কন করব, তাহলে দেখবো যে অষ্টক নিয়ম মানে কি, দুইয়ের নিয়ম মানে। এখন দেখো এই যে PCl3 দ্বারা যদি আমি চিত্র অঙ্কন করি সর্বপ্রথমে, তাহলে এখানে কি হবে PCl3
চিত্র তো অনেক বড় হয়ে যাবে, তাই না? আর ছোট করে আগে। তাহলে কেন্দ্রীয় পরমাণু কিন্তু ফসফরাস। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? কত? দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 8টা। 2 4 6 8। তৃতীয় শক্তি স্তরে কয়টা? তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 5টা। তৃতীয় শক্তি স্তরে আছে 5টা, কিন্তু এই 5টা কিভাবে হবে? এই 5টা কিভাবে হবে? আমার এখানে ক্লোরিন নিতে হবে কয়টা? PCl3 তে ক্লোরিন নিতে হবে কয়টা? ক্লোরিন নিতে হবে 3টা। তাহলে আবার জানি ক্লোরিনের যদি 1, তাহলে 3টা আলাদা আলাদা ভাবে হবে। 3টা কেমন ভাবে হবে? 3টা আলাদা আলাদা ভাবে হবে। এই 3টা আলাদা আলাদা ভাবে নিয়ে নিলাম, আর একটা জোড়ায় জোড়ায় নিলাম। তাহলে এই 5টা আমার হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে আমি ক্লোরিন অ্যাড করব। ক্লোরিনের প্রথম শক্তি স্তরে আছে কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা? 2 4 6 8টা। আর তৃতীয় শক্তি স্তরে আছে কয়টা? 7টা। এই 7টা কেমনে নেব? আমার তো এই একটার সাথে বন্ধন করবে, তাহলে বন্ধন এরকম দেবো, একটা নিলাম আর বাকি 6টা জোড়া জোড়া। এগুলো তোমরা জানো। তাহলে এখানেও ক্লোরিন এমন ভাবে হবে, এখানেও ক্লোরিন এমন ভাবে হবে। 2 4 6 8। আবার এখানেও ক্লোরিন এমন ভাবে হবে। আচ্ছা, তাহলে PCl3 আগে ফেলালাম। তো PCl3 এর ক্ষেত্রে কি হচ্ছে একটুখানি দেখি আমরা। PCl3 তে এই ফসফরাসের বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা? ফসফরাসের বাইরের শক্তি স্তরে 2 4 6 8। এই যে ফসফরাসের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 8টি। আবার ক্লোরিনের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 2 4 6 8। তাহলে ক্লোরিনের বাইরের শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। তাহলে আমরা কি বলতে পারি? এটি হলো অষ্টক নিয়ম মানে। এটি কি নিয়ম মানে? এই 8টি সমান সমান আমার কয় জোড়া? 4 জোড়া। এবার এই 8টি সমান সমান আমার কয় জোড়া? 4 জোড়া। অতএব এই যে PCl3 অষ্টক ও 2 এর নিয়ম মানে। তাহলে কি বললাম? PCl3 অষ্টক আর 2 এর নিয়ম মানে। এবার আসি আমরা, তাহলে তো এটা আমি একটুখানি মুছে দেই। তাহলে PCl3 অষ্টক আর 2 এর নিয়ম মানে, এটা আমরা প্রমাণ করে ফেললাম। এবার দেখি PCl5 অষ্টক আর 2 এর নিয়ম মানে কিনা একটুখানি দেখি। PCl5, আচ্ছা এখানে আমরা ফসফরাস লিখলাম। প্রথম শক্তি স্তরে কয়টা আছে? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে? 2টা 4টা 6টা 8টা। আর তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে? 5টা। এখন এই 5টা কিভাবে দেব? 5টা যেহেতু ক্লোরিন PCl5 এ, তাহলে 5টা ক্লোরিন কি আলাদা আলাদা ভাবে দিতে হবে। 1টা 2টা 3টা 4টা, এই 5টা। ঠিক আছে, এই 5টা দিয়ে দিলাম। এখন এর সাথে আমি ক্লোরিন যুক্ত করব। ক্লোরিন কি প্রথম শক্তি স্তরে আছে হলো 2টা। তৃতীয় শক্তি স্তরে আছে কয়টা? 8টা। তৃতীয় শক্তি স্তরে আছে কয়টা? 7টা। এই দিলাম 7টা। এখানেও সেম ভাবে তৃতীয় শক্তি স্তরে 7টা থাকবে। 2 2 4 6 আর 1 7। আর এখানে কি করব? ক্লোরিনের প্রথম শক্তি স্তরে দেব হচ্ছে 2টা। দ্বিতীয় শক্তি স্তরে দেব কয়টা? 8টা। তাহলে 2 4 6 8। ঠিক আছে, এখানেও সেম ভাবে আমি শুধু বাইরের শক্তি স্তরটা আঁকাবো। ঠিক আছে, এখানেও সেম ভাবে আমি শুধু বাইরের শক্তি স্তরটা আঁকাবো। তাহলে এখানেও একটা ক্লোরিন। তাহলে দেখো তো এই PCl5 এর ক্লোরিনের বাইরের শক্তি স্তরে কি আছে? PCl5 এর ক্লোরিনের বাইরের শক্তি স্তরে কি আছে? ফসফরাসের বাইরের শক্তি স্তরটা আগে দেখি। এখানে 2, এখানে 4, এই হলো 6 8। ফসফরাসের বাইরের শক্তি স্তরে কয়টা আছে? ফসফরাসের বাইরের শক্তি স্তরে আছে 8টি। কিন্তু ক্লোরিনের বাইরের শক্তি স্তরে কয়টা আছে একটুখানি দেখি। 2, ফসফরাসের বাইরের শক্তি স্তরে 8টি থাকবে কেন? 2 4 6 8। কয়টা চিত্র দিছি? 4টা। এখন আরেকটা বাকি। তাহলে এই যে আরো একটা দিই। 5টা ক্লোরিন না? 5টা ক্লোরিন তো দিতে হবে। তাহলে কয়টা আছে এখানে? 10টি। কতটি? 10টি। এই 10টি সমান সমান কত জোড়া? 10টি সমান সমান 5 জোড়া। 10টি সমান সমান 5 জোড়া। আবার এই যে ফসফরাস গেল, এবার ক্লোরিনের বাইরের শক্তি স্তরে কয়টা আছে? 2 4 6 8। ক্লোরিনের বাইরের শক্তি স্তরে কয়টা আছে? 8টা। এই 8টি সমান সমান কত জোড়া? 4 জোড়া। 8টি সমান সমান 4 জোড়া। তাই আমরা বলবো যে এখানে দেখো এই যে ফসফরাস তো 8টা নেই, তাহলে আমরা বলবো PCl5 অষ্টক নিয়ম কি? অষ্টক নিয়ম মানে না। অষ্টক নিয়ম মানে না, কিন্তু কি 2 এর নিয়ম মানে। আবার কি কিসের নিয়ম মানে? 2 এর নিয়ম মানে। 2 এর নিয়ম মানে। তাই আমরা বলতে পারি যে PCl3 অষ্টক নিয়ম এবং 2 এর নিয়ম উভয় মানে, কিন্তু কি PCl5 শুধুমাত্র 2 এর নিয়ম মানে।
তাহলে এখান থেকে প্রমাণ হয় যে আর ও এস দ্বারা বন্ধন গঠনকালে যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম একটা অষ্টক নিয়ম ভঙ্গ করে, শুধুমাত্র অষ্টক নিয়ম ভঙ্গ করে কি PCl5, কিন্তু সেটা 2 এর নিয়ম মানে। আবার দেখো উভয় কিন্তু 2 এর নিয়ম মানে, কারণ কি PCl3 আর PCl5 উভয় কিসের নিয়ম মানতেছে? 2 এর নিয়ম মানতেছে। ঠিক আছে, তো পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলা এই যে 7টা থেকে 8টা প্রশ্ন তুমি যদি বারবার একটুখানি দেখে যেতে পারো পরীক্ষার আগে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে। তো আমরা দোয়া করি তোমাদের জন্য, তোমরা ভালো এক্সাম দিতে পারো, এই কামনা রইল। তো সবাই ভালো থাকো আর ভালোভাবে লেখাপড়া করো।